Welcome to today's solve class on blood physiology. As usual, you have completed the top 10 class and then you have given the exam. ব্লাড ফিজিওলজিতে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিছু ক্লিনিক্যাল কোশ্চেন ছিল। আমরা কোশ্চেনটা যেহেতু ব্লাড ফিজিওলজি এবং হেমাটোলজিকে একটু স্পেসিফিক্যালি আলাদা করা কঠিন, আমরা কিছু ক্লিনিক্যাল টপিকস ইয়ের সাথে ডিসকাস করেছি অ্যাজ এ পার্ট অফ বেসিক সায়েন্স ফর অল ফ্যাকাল্টি, এবং ডিটেলস এগুলোর যে লিউকেমিয়া লিম্ফোমা টাইপের যে টপিকস, এগুলো ডিটেলস হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টিতে। আমরা যখন ফ্যাকাল্টি টপিকসগুলোতে যাব তখন ওই কোশ্চেনে ওগুলো ইনক্লুড করার চেষ্টা করব। ফিজিওলজিতে ব্লাড ফিজিওলজিতে সব টপিক আলাদা করা কঠিন। তো আজকে যে কোশ্চেনটা ছিল, উই হ্যাভ কাভার্ড অল দিস টপিকস ইন দ্য কোয়েশ্চেন, ইউ হ্যাভ নোটিস দ্যাট, অ্যান্ড দিস অল আর এগেন দ্য ইম্পর্টেন্ট টপিকস ফর দ্য এক্সাম। এগুলার ম্যাক্সিমামই আমরা কভার করার চেষ্টা করেছি এবং আজকে আলোচনা করার চেষ্টা করব। So this was the first question. This is a straightforward question. You should know what are the condition where there is increased ESR, what are the condition where there are increased CRP, and these all conditions should be known. So this is a straightforward question where you should know what are the condition causing high ESR, and you should remember what are the condition that causes very high ESR or triple figure ESR. যদি বেশি very high ESR আসে তাহলে মনে রাখবেন tuberculosis, multiple myeloma, প্রেগনেন্সি, এগুলোতে হচ্ছে ম্যালিগনেন্সি, এগুলোতে হচ্ছে ভেরি হাই ইএসআর হবে। আর হাই ইএসআর এর কজ এগুলো প্রত্যেকটাই মনে রাখবেন। এনিমিয়া বা এই ধরনের কন্ডিশন, এনিমিয়া, প্রেগনেন্সি, এগুলো সবগুলোতে ইএসআর বেশি থাকে। আর তার অপোজিট যেটা ইএসআর বাড়ে হচ্ছে, দুইটা কথা মনে রাখবেন, পলিসাইথেমিয়া, সিকল সেল এনিমিয়া। যখন আরবিসি বেশি হবে তখন আরবিসি বেশি হলে রোলক ফরমেশনটা কিছুটা কম, বা যে লেয়ারটা থাকে রোলক্স ফরমেশন আর রোলক ফরমেশনের পরে সেটা ছোট হবে, সেটা কম হবে ইন এ ইএসআর স্ট্যান্ড। সো পলিসাইথেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া পরীক্ষা স্ট্যাম্প আসছিল, দ্যাট ইজ দ্য কজ অফ ডিক্রিজ ইন দ্য ইএসআর। পাশে যে বক্সটা দেওয়া আছে, দিস ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট বক্স, দ্যাট ইজ হোয়াট আর দ্য কন্ডিশন ওয়্যার উই হ্যাভ হাই ইএসআর বাট নর্মাল সিআরপি, অর দ্য কোয়েশ্চেন ক্যান বি দ্যাট দিস আর দ্য ফলোয়িং কন্ডিশন ওয়্যার উই হ্যাভ নর্মাল সিআরপি। দেখেন এগুলোও কিন্তু ম্যালিগনেন্ট কন্ডিশন বা ইনফ্লামেটরি কন্ডিশন বা এই ধরনের কন্ডিশন, কিন্তু এগুলোতে আমাদের সিআরপি নর্মাল থাকে, particularly leukemia, ulcerative colitis, then pregnancy or polycythemia, then in case of anemia, SLE. So you can remember this with lupus home. This is the mnemonic, lupus home, LUPAS, lupus. And then home, heart failure, old age, multiple myeloma, finally ESRD or CKD. These are the causes where we have normal CRP. This is important causes for decrease in ESR. So ESR is raised in TB, multiple myeloma, and any type of malignancy. Hematopoietic stem cell. So this is the question from stem cell. This is a short description on stem cell. What we should remember, you should remember, just see at the first paragraph that during development these are some cells that are undifferentiated, and this can be differentiated to any different type of the tissue or many different type of the tissue. Any মানে সব ধরনের সেলে কনভার্ট হবে। যখন একটা স্টেম সেল যে কোনো বডির সেলে কনভার্ট হতে পারে তখন এটাকে আমরা বলি টোটিপোটেন্ট সেল, বা অনেক ধরনের সেলফে যখন এটা কনভার্ট হতে পারে তখন আমরা এটাকে বলি মাল্টিপোটেন্ট সেল। মাল্টিপোটেন্ট মানে সব সেল হবে না, তবে অনেক বিভিন্ন ধরনের সেলে সে কনভার্ট হতে পারবে। স্টেম সেল আমাদের বডিতে দুই ধরনের থাকে, একটা হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেল আর একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল। এমব্রায়োনিক স্টেম সেল একদম এমব্রায়োনাল স্টেজে যেটা থাকে, আমরা জানি আমাদের ডেভেলপমেন্টের আর্লি স্টেজে একটা ব্লাস্টোসিস্ট ফরমেশন হয়, সেখানে ইনার সেল মাস, আউটার সেল মাস থাকে। এই যে ইনার সেল মাসের যে সেল, সেগুলোই হচ্ছে আসলে টোটিপোটেন্ট সেল, অ্যান্ড দে ফর্ম দ্য এমব্রায়োনিক স্টেম সেল, and they can give rise to any cells of the body, almost all types of cell of the body. So they are known as totipotent or pluripotent type of stem cells. While on the other hand, the adult stem cells are their differentiation capacity is limited. They cannot differentiate into all types of the cell, but they can differentiate into many different type of the cell. So they are known as multipotent cell. এই দুইটা কথা আপনাদের মনে রাখতে হবে। আর স্টেম সেলের দুই একটা প্রপার্টি আপনাদের মনে রাখতে হবে, যেমন দেখেন সেলফ রিনিউয়াল যে ক্যাপাসিটি স্টেম সেলের আছে সেটা মনে রাখবেন, আর অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন, দ্যাট ইজ
20টা বা 30টা যদি স্টেম সেল এক জায়গায় থাকে সেখান থেকে যে কোনো 5টা বা যে কোনো 10টা সেল গিয়ে রেপ্লিকেট হতে পারে। আর এই যে 5-10টা সেল রেপ্লিকেশনের দিকে চলে গেল, এর ফলে এই যে স্টেম সেলের কালেকশনের যে সেলগুলো কমলো সেটা আবার রিনিউ হতে পারে। তাহলে দিস ইজ টু ইম্পর্টেন্ট ফিচার্স, দ্যাট ইজ সেলফ রিনিউয়াল অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। স্টেম সেলের দুইটা প্রপার্টি জানতে হবে, দুইটা টাইপস আছে সেটা জানতে হবে, এবং এটা একটা প্লুরিপোটেন্ট অর টোটিপোটেন্ট আর একটা মাল্টিপোটেন্ট সেটা জানতে হবে। অ্যান্ড দিস কোয়েশ্চেন ওয়াজ স্পেসিফিক্যালি অন দিস পার্টস বা দিস পার্ট অফ আওয়ার ডিসকাশন. Why we are discussing stem cell here? Because we know that all the hematopoietic cells comes from the pluripotent hematopoietic stem cell. Pluripotent hematopoietic stem cell থেকেই প্রথম আরবিসি, ডাব্লিউবিসি, ম্যাক্রোফেজ, মনোসাইট, লিম্ফোসাইট সবগুলোর সিনথেসিসটা শুরু হয় এবং সেটা র্যাপিডলি এটা কন্টিনিউয়াসলি একটা ডিভিশনের মাধ্যমে বিভিন্ন সেলে ডিফারেন্সিয়েট হয়। তো স্টেম সেল একটা, কিন্তু বিভিন্ন ধরনের আরবিসি, ডাব্লিউবিসি সবগুলোই এখান থেকে আসতে থাকে। So they have self-renewal capacity, have restricted multi-lineage potential, that is multi-lineage অনেকগুলো লাইনেজে যাবে। হিমাটোপয়েটিক স্টেম সেল যেহেতু অ্যাডাল্ট স্টেম সেল, তাহলে এটার লিমিটেশন অফ রেপ্লিকেশন আছে, তো ইট ইজ রেস্ট্রিক্টেড টু সাম সার্টেন লাইনেজ বা কিছু সার্টেন সেল শেড প্রডিউস করতে পারে, অল সেল সে পারবে না। আর only embryonic not adult stem cell, that is no hematopoietic stem cell is an adult stem cell. তারপর they have a role in tissue repair and tissue hemostasis, obviously they have a role in tissue repair. And remember that pluripotent hematopoietic stem cell can also give rise to another non-hematological cells, so it has a role in maintenance of tissue hematopoiesis also. আর expresses CD32 antigen অন লিম্ফোসাইট। আমরা যখন ইমিউনোলজিতে লিম্ফোসাইট দেখবেন ওখানে কি কি ধরনের সারফেস মার্কার আছে সেটা আমাদের জানতে হয়। CD32 নামে কোনো ধরনের মার্কার থাকে না। নাও কাম টু আরবিসি। আরবিসি থেকে স্পেসিফিক এই কোশ্চেন। আরবিসি সম্পর্কে যে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াট আর দ্য নিউট্রিশনাল ফ্যাক্টরস দ্যাট হেল্পস ইন আরবিসি সিনথেসিস অর দ্যাট আর এসেনশিয়াল ফর আরবিসি সিনথেসিস. And another question is, what are the factors that influence RBC synthesis? So, the nutritional factors firstly are these. এখানে পরীক্ষায় অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড পরীক্ষায় কোশ্চেন আসছে, কোবাল্ট কোশ্চেন আসছে. So what is it? Amino acid, iron, vitamin B12, folic acid, they are required for synthesis of RBC, where iron and amino acid are directly involved in the synthesis of hemoglobin. Vitamin B12 and folic acid are maturation factor, they are involved with DNA maturation and DNA synthesis, while riboflavin, pyridoxine, they are different stages of RBC synthesis, they influence different stages of RBC synthesis. তাহলে vitamin 12, vitamin 2, vitamin 6, vitamin 2, 6, 12, 2 into 6 is equal to 12. So 2, 6, 12 is involved in the RBC synthesis. Other than that, heavy metals like copper, cobalt, manganese are essential for RBC synthesis. তো কোশ্চেন যদি আসে what are the nutritional factors, তখন এগুলো ট্রু হবে। আর যদি কোশ্চেন আসে what are the factors that stimulates erythropoiesis, তখন এই সব ফ্যাক্টরস গুলো চলে আসবে। তো লক্ষ্য করেন hypoxia is an important stimulus for erythropoiesis. Hypoxia is also an important stimulus for secretion of erythropoietin. তাহলে যেসব কন্ডিশনগুলো হাইপক্সিয়া করে তারা এরিথ্রোপয়েটিন রিলিজ করে, যেসব কন্ডিশনগুলো এরিথ্রোপয়েটিন রিলিজ করবে তারা সবগুলোই আরবিসি বাড়াবে। কোশ্চেন যদি আসে যে ক্রনিক পালমানারি ডিজিজেস, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজেস, তাহলে এগুলো কিন্তু ট্রু হবে বিকজ দে রেজাল্ট ইন hypoxia or they result in increased erythropoietin release which causes increase in the erythropoiesis. Next, there are some endocrine gland you can remember with ATP, that are some androgen related glands, adrenal cortical secretion, particularly androgen. এখানে adrenal cortex এর সব হরমোন বলাটা ভুল হবে, এটা হচ্ছে androgen, দেন থাইরয়েড হরমোন লাইক TSH এবং থাইরক্সিন দুইটাই এরিথ্রোপয়েসিস করে, এবং পিটুইটারি হরমোনস পার্টিকুলারলি প্রোল্যাকটিন ইনক্রিজেস এরিথ্রোপয়েসিস। ATP দিয়ে আমরা মনে রাখবো অ্যান্ড্রোজেন, থাইরয়েড এন্ড পিটুইটারি। আর ইস্ট্রোজেন ইজ ওয়ান ফ্যাক্টর দ্যাট ডিক্রিজেস এরিথ্রোপয়েসিস।
So question were, what are the nutritional factors? And we have answered this in our discussion. Okay, this is one of the uncommon topics that we study in hematology, but this question repeatedly came in exam for the last 2 years in question of 2019 and 2020. So we just gave it here owing to its importance. So just remember the answer that what RBC, we know in the RBC membrane there are certain glycogen on the surface, there are certain antigens in the surface, and RBCs are bioconcave disc, bioconcave in shape, and they are flexible, which they can change in their shape. This question is that RBC remains separated in the blood circulation due to, and this is constant movement of RBC and the negative electrostatic charge on the surface of RBC. These are the two factors that results in decrease adhesion of the RBC, or one RBC does not clumps with the other. তাহলে RBC সার্কুলেশনে সেপারেট থাকে ডিউ টু কনস্ট্যান্ট মুভমেন্ট আর নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো দিস কোশ্চেন ইজ স্পেসিফিক কোশ্চেন যেটা আপনারা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। Catabolism of hemoglobin. So this question comes from the fate of RBC. Fate of RBC is another important discussion. You know that we all know that the RBC are have a lifespan of 120 days, and after 120 days they are broken down in the reticuloendothelial system. In the reticuloendothelial system, RBC is first broken down into hemoglobin and globin. সেখান থেকে গ্লোবিন থেকে অ্যামাইনো অ্যাসিড কনভার্ট হয়ে যায়, আর যে হিম পোর্শনটা আছে সেখানে আয়রন প্লাস বিলিভার্ডিন হয়। আয়রন প্লাস বিলিভার্ডিনের আয়রনটা আয়রন স্টোরেজে চলে যায়, বিলিভার্ডিনটা ফার্দার কনভার্টেড টু বিলিরুবিন। This bilirubin is an unconjugated bilirubin, and they bind with albumin and are transported to the liver. As they are unconjugated bilirubin, they should be conjugated. So unconjugated bilirubin is transported to liver by binding with albumin, and once it reaches the liver, it is conjugated through glucuronide transferase enzyme and forms bilirubin glucuronide. This bilirubin glucuronide is now excreted through the bile, and from bile it reaches the second part of the duodenum and ultimately the gastrointestinal tract. From the gastrointestinal tract, the bilirubin is now converted into urobilinogen, and this urobilinogen can be excreted through urine in the form of urobilin, or it can be converted into stercobilinogen and then excreted in the form of stercobilin. So this is from the starting, the RBC are broken down and ultimately it is excreted through two pathways in the body. Now the question was, the catabolism of hemoglobin occurs in the red blood cell, so it is reticuloendothelial system, so this will be false. It involves cleavage of the porphyrin ring. We know that hemoglobin consists of the 4-pyrrole which is attached with heme molecule, and this is forming a protoporphyrin ring. So this ring obviously should be broken down to remove the heme portion or the iron portion. So it obviously requires cleavage of the protoporphyrin ring, and results in liberation of carbon monoxide. So first of all, this process that is the breaking down of heme into iron and biliverdin, this a straight chain 4-pyrrole ring. First of all, it is a ring shape. Once the iron is removed, it converts into 4-pyrrole ring, and this process might liberate carbon monoxide, and then it causes results in the formation of protoporphyrinogen. False, it actually results in the breakdown of protoporphyrin and is the sole source of bilirubin. So these are the stems, and we know that there is a cleavage of porphyrin ring, and this does not occur in red blood cell, it occurs in the reticuloendothelial system, and as there is a pyrrole ring here, 4টা pyrrole ring এর একটা রিং থাকে, সেটার ক্লিভেজ করতে হয়, এবং বাকি যে স্টেমগুলো সেগুলো হচ্ছে আমরা এরকম কোনো ধরনের জিনিস আমরা এখানে পাই না, সেজন্য এগুলো ফলস। এরপরে আরবিসি থেকে যে একটা চার্ট অনেক ইম্পর্টেন্টলি আপনাকে জানতে হবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আরবিসি দ্যাট উই গেট ইন ডিফারেন্ট কন্ডিশনস।
So as per the morphological classification of anemia, we know that microcytic hypochromic anemia occurs in 5 conditions. They are iron deficiency anemia, thalassemia, anemia due to chronic disease, lead poisoning, and sideroblastic anemia. Another, microcytic anemia can occur in 2 forms. Macrocytic, that is RBCs are larger than normal. Microcytic anemia can occur in megaloblastic anemia. It can also occur in non-megaloblastic macrocytosis. It is not necessary যে ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে সবসময় মেগালোব্লাস্ট পাওয়া যাবে। মেগালোব্লাস্ট যদি বোন ম্যারোতে না পাওয়া যায় তখন আমরা এটাকে নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিসও বলি। তাহলে এই দুইটার কজ আমাদের কিছুটা দেখতে হবে। আর বাকি যে ব্লাড লস বা হেমোরেজ হেমোলাইসিসের কারণে যে ধরনের এনিমিয়াটা হয় সেটা নর্মোসাইটিক এনিমিয়া। আমাদের কোশ্চেনটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়াটা কোথায় কোথায় হয়। এরপরে দেখেন সেল, কোন ধরনের সেল কোথায় পাওয়া যায়। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট বক্স অফ ডেভিডসন। যারা এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা এই বক্সের প্রত্যেকটা জিনিসই ভালো করে পড়বেন। আর বেসিক সায়েন্স আর এমএস ফ্যাকাল্টিতে হচ্ছে স্পেসিফিক জিনিসগুলো দেখবেন, যেমন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আমরা বলছি মাইক্রোসাইটোসিস, এখানে 3টা লেখা আছে, আরও 2টা ল্যাড পয়জনিং, সিডেরোব্লাস্টিক এনিমিয়া, ল্যাড পয়জনিং, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এই 5টাতেই মাইক্রোসাইটোসিস পাওয়া যায়। ম্যাক্রোসাইটোসিস আমি যে কথাটা বলেছিলাম, দেখেন ম্যাক্রোসাইটোসিস ক্যান অকার ইন ভিটামিন বি12 অ্যান্ড ফলেট ডেফিসিয়েন্সি, এটা আমরা জানি। ভিটামিন বি12 অ্যান্ড ফলেট ডেফিসিয়েন্সিতে ম্যাক্রোসাইটিক এনিমিয়া হয়, যেটা মেগালোব্লাস্টিক এনিমিয়া। এখন এনিমিয়া ক্যান অলসো অকার উইদাউট মেগালোব্লাস্টোসিস। মাইক্রোসাইটিক এনিমিয়া হতে পারে, ম্যাক্রোসাইটিক হবে তবে মেগালোব্লাস্ট পাওয়া যাবে না। এই ধরনের কন্ডিশনগুলো হয় কিসে? এটা হচ্ছে লিভার ডিজিজ, অ্যালকোহল, হাইপোথাইরয়েডিজম, ডিসলিপিডেমিয়া। এটা পরীক্ষায় বারবার আসে। হাইপোথাইরয়েডিজম, ডিসলিপিডেমিয়া, অ্যালকোহলিজম অ্যান্ড লিভার ডিজিজ রেজাল্টস ইন নন মেগালোব্লাস্টিক মাইক্রোসাইটোসিস। টার্গেট সেল ইজ ফাউন্ড ইন hemoglobinopathies, iron deficiency anemia. It can be also be found in thalassemia, which is hemoglobin deficiency, and as the splenectomy. So hits দিয়ে আমরা মনে রাখতে পারি, hits the target because it is hits with the target. So hits দিয়ে আমরা মনে রাখবো hemoglobinopathies, iron deficiency anemia, thalassemia, as দিয়ে হচ্ছে splenectomy, that is post splenectomy. Then পেন্সিল সেল, সেটাও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে পাওয়া যায় পেন্সিল সেল। দেন আনাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ওয়ার উই ফাইন্ড দ্য রেড সেল ফ্র্যাগমেন্ট অর ফ্র্যাগমেন্টেড আরবিসি আমরা কিসে কিসে পাই, সেটাতে মনে রাখবেন 3টা জিনিস, হাস, ডিআইসি, টিটিপি, দ্যাট ইজ হিমোলাইটিক ইউরেমিয়া সিনড্রোম, HUS, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, আর টিটিপি, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই 3টা কজে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া হয়। এই 3টা কজেই ফ্র্যাগমেন্টেড আরবিসি পাওয়া যায়। এই 3টা কজে আবার থ্রম্বোসাইটোপেনিয়াও হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। অ্যান্ড দেন ব্যাজোফিলিক স্ট্রিপলিনটা অনেক সময় পরীক্ষা আসে। ব্যাজোফিলিক স্ট্রিপলিনটা একবার পরীক্ষা আসছিল। অ্যাবনর্মাল রাইবোজোমাল আরএনএ কোথায় পাওয়া যায়? তাহলে অ্যাবনর্মাল রাইবোজোমাল আরএনএ বলতে ব্যাজোফিলিক স্ট্রিপলিনটাই, এবং ব্যাজোফিলিক স্ট্রিপলিনটা আমরা দেখেন ডিস হিমাটোবয়সিস এবং লিড পয়জনিংয়ে পাওয়া যায়। So target cells are found in thalassemia, hyposplenism or post-splenectomy, and there is also liver disease in the list. Target cell list liver disease আছে, so liver disease is also true. Heinz body আমরা আমাদের প্রিভিয়াস লিস্টে দেখি। হোয়েল জলি বডিটা এখানে দেয়া আছে যে হাইপোস্প্লিনিজম হচ্ছে হোয়েল জলি বডিতে পাওয়া যায়। হোয়েল জলি বডি হচ্ছে হাইপোস্প্লিনিজমে পাওয়া যায়। আর হাইন্স বডিটা পাওয়া যায় হচ্ছে এটাও হচ্ছে হাইপোস্প্লিনিজমে পাওয়া যায়, দ্যাট ইজ পোস্ট স্প্লেক্টমি পাওয়া যায়। এবং এনজাইম ডেফিসিয়েন্সি, যেটা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সিতে হাইন্স বডি পাওয়া যেতে পারে। তাহলে হাইন্স বডি আপনারা এই 3টা কজই মনে রাখলে হবে, দ্যাট ইজ পোস্ট স্প্লেক্টমি অর হাইপোস্প্লিনিজম, দেন থ্যালাসেমিয়া অ্যান্ড গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সিতে পাওয়া যায়। Microangiopathic hemolytic anemia, এটা আমরা বলেছি, what are the condition where we get microangiopathic hemolytic anemia? They are HUS, TTP, DIC. Then what are the causes of macrocytosis? এটাও আমরা একই চার্ট থেকেই আনসারটা দিয়েছি। মাইক্রোসাইটোসিস কোথায় পাওয়া যায়? আমরা বলেছিলাম যে হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিজম,
দেন ডিসলিপিডেমিয়া, লিভার ডিজিজ, এগুলোতে নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়। আর ম্যাক্রোসাইটিক এনিমিয়া যেসব কজ হয় সেগুলোতেও পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে একটা নর্মাল আরবিসি সিনথেসিসের স্টেপ দেখানো হচ্ছে, যাতে আলটিমেটলি রেটিকুলোসাইট হয়ে একটা নর্মাল আরবিসি ব্লাডে চলে আসে। এখন এখানে সমস্যা দুই জায়গায় হতে পারে। যদি কোনো ডিএনএ ডিফেক্ট হয়, ডিএনএ ম্যাচুরেশন, ডিএনএ সিনথেসিস যদি কোনো ডিফেক্ট হয় which is due to vitamin B12 or folate deficiency, then it results in megaloblastic macrocytosis. Other than this, there are some conditions that can result in non-megaloblastic macrocytosis. They are liver disease, hypothyroidism, alcoholism, hyperlipidemia. Once again, this is the list. And defective hemoglobinization can result in microcytosis, যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, যেখানে হিমোগ্লোবিনের সমস্যা হবে সেখানে আয়রন ডেফিসিয়েন্সি, সেখানে মাইক্রোসাইটিক এনিমিয়া হবে। তাহলে কজেস অফ ম্যাক্রোসাইটোসিস অর রেস্ট এমসিভি, আবারও এই লিস্টটা এটা আপনারা মনে রাখবেন। সো ম্যাক্রোসাইটোসিস আমরা পেলাম, হাইপোথাইরয়েডিজম, দ্যাট ইজ মিক্সিডিমা, অ্যালকোহলিজম। আর নিউনেট আগের লিস্টে দেখেন, নিউনেটও একটা লিস্টে আছে। তাহলে নিউনেট ইজ অলসো এ কজ অফ ম্যাক্রোসাইটোসিস। Biochemical changes that occur in pernicious anemia. We know that pernicious anemia হচ্ছে it is an autoimmune type of disease in where there is deficiency of intrinsic factor or there are antibody against the intrinsic factor, and intrinsic factor is essential for absorption of vitamin B12. তাহলে pernicious anemia যদি না থাকে তাহলে ভিটামিন B12 অ্যাবজর্পশন কমে যাবে। ভিটামিন B12 অ্যাবজর্পশন যদি কমে যায় তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। এই কোশ্চেনটা এখানে এই জন্যই দেওয়া হয়েছে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া ডিউ টু পার্নিশিয়াস এনিমিয়া হলে আমরা এইসব কন্ডিশনে একটা রেস্ট বিলিরুবিন পাই আর রেস্ট এলডিএইচ পাই। দিস ইজ বিকজ এলডিএইচ বাড়া হচ্ছে ডিউ টু ইনক্রিজ সেল টার্নওভার, ইনক্রিজ সেল ব্রেকডাউন হবে এবং সেল প্রোডাকশন হবে, অ্যান্ড দেন দেয়ার উইল বি ডিউ টু ব্রেকডাউন দেয়ার উইল বি রেস্ট বিলিরুবিন। এবং এই ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে মনে রাখবেন, ম্যাক্রোসাইটিক এনিমিয়ার যদি আমরা ব্লাড ফিল্ম দেখি তাহলে ব্লাড ফিল্মে আমরা একটা ইম্পর্ট্যান্ট ফিচার পাই, সেটা হচ্ছে আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাই। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল ইজ ইম্পর্ট্যান্ট blood film finding of megaloblastic anemia, and in the bone marrow of megaloblastic anemia you will get metamyelocytes. তাহলে একটা মেগালোব্লাস্টিক এনিমিয়ার ব্লাড পিকচারে আমরা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল এবং বোন ম্যারো পিকচারে মেটামাইলোসাইট পাই, এটা মনে রাখবেন। এবং বডি আরবিসি ফলেট লেভেলগুলো কম থাকবে। সো দ্যার ইজ নর্মাল ফলেট থাকবে, যেহেতু পার্নিশিয়াস এনিমিয়াতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আর বিলিরুবিনটা রেস্ট থাকবে। বাকি এনজাইম অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে না, আর কপারের সাথে এটার কোনো রিলেশন নেই। নিউরোলজিক্যাল ফিচার অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে সাথে রিলেটেড ভিটামিন B12 এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বক্স হচ্ছে ডেভিডসনের এই বক্সটা, হোয়াট আর দ্য নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস দ্যাট রেজাল্ট ফ্রম ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, দ্যাট ইজ গ্লাভস অ্যান্ড স্টকিং প্যারাস্থেসিয়া হয়, অটোনমিক নিউরোপ্যাথি হয়, তারপর স্পাইনাল কর্ডে আমরা জানি সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হয়, যেটার ফলে তার পোস্টিরিয়ার কলামের যেসব সেন্সেশনগুলো সেগুলো ডিমিনিশড হয়, লাইক পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, এগুলো কমে যায়। অ্যান্ড দেন সেরেব্রামে ইনভলভমেন্টের কারণে ডিমেনশিয়া অ্যান্ড অপটিক অ্যাট্রফি হয়। সো দিস ইজ আ স্ট্রেট ফরওয়ার্ড question. We see that almost every features are present in the box that we discussed here. Ankle, absent ankle jerk with plantar extensor থাকতে পারে, যে পেশেন্টের সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড থাকে তাদের অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক উইথ প্লান্টার এক্সটেন্সর থাকে। নার্ভাস সিস্টেমে সে একটা লিস্ট আপনারা দেখেছেন, নার্ভাস সিস্টেম যখন আপনারা পড়েছেন তখন অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক উইথ প্লান্টার এক্সটেন্সরের লিস্টে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া আছে, সার্ভাইকাল মাইলোপ্যাথি আছে, এসএসিডি আছে, ট্যাপস ডোরসালিস আছে। এই এসএসিডির কারণে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক উইথ প্লান্টার এক্সটেন্সর হতে পারে। সো ভিটামিন B12 deficiency result in absence of ankle jerk also. Coombs test, Coombs testটা আমরা একটু ছবি দিয়ে মনে রাখি। This is the classical picture of Coombs test, and Coombs test there are two types of tests: direct antiglobulin test and indirect antiglobulin test.
ইন ডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট আপনারা মনে রাখবেন which is known as the Coombs test. ডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্টে আমরা হচ্ছে যেটা করি, আমরা হচ্ছে দুটো টেস্টেই আসলে অ্যান্টিবডি ডিটেক্ট করি। দুটো টেস্টের মাধ্যমে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করার চেষ্টা করি। তবে Coombs টেস্টে আমরা হচ্ছে ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ অ্যান্টিবডি অন দ্য সারফেস অফ আরবিসি। তাহলে বডিতে এমন যদি কোনো অ্যান্টিবডি থাকে যেটা আমার নিজের আরবিসির অ্যান্টিজেনের সাথে ক্রস রিঅ্যাক্ট করছে, তখন সেটাকে ডিটেক্ট করার জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে ডিরেক্ট Coombs টেস্ট। সেখানে কি করা হয়, আমরা জানি যে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন দে আর অলসো প্রোটিন ইন নেচার। সো কোনো অটো অ্যান্টিবডি বা যে কোনো অ্যান্টিবডি যে আমার আরবিসির অ্যান্টিজেনের সাথে যদি বাইন্ড করে এবং এর সারফেসে অ্যাটাচ হয়ে থাকে, এই ইমিউনোগ্লোবুলিনের যে এফসি পোর্শন আছে সেটাও একটা প্রোটিনের অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আমরা যে অ্যান্টিবডিটা স্যাম্পল মানে রিয়েজেন্ট হিসেবে দিই, সেটাতে এই ইমিউনোগ্লোবুলিনের এগেইনস্ট অ্যান্টিবডি দেওয়া থাকে। এখন যখন পেশেন্টের ট্যাক্ট আরবিসির সাথে অ্যান্টিবডি ট্যাক্ট হয়, তখন এই অ্যান্টিবডির এই টেইলের সাথে আমাদের রিয়েজেন্টের অ্যান্টিবডি রিঅ্যাক্ট করে এবং আলটিমেটলি অ্যাগ্লুটিনেশন হয়। এটা কখন হবে, যখন অটো ইমিউন যেসব হিমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে আমার আরবিসিগুলো ব্রেকডাউন করছে কোনো একটা অ্যান্টিবডি, সেটা আমার নিজস্ব অ্যান্টিবডি হতে পারে লাইক ইন কেস অফ অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা বাহিরের ট্রান্সফিউশনের মাধ্যমে কোনো অ্যান্টিবডি আসতে পারে লাইক ইন ট্রান্সফিউশন রিঅ্যাকশন, or in hemolytic disease of newborn where the antibodies come from the mother into the child, এবং এই অ্যান্টিবডি হচ্ছে আরবিসি গুলোকে ক্লাম্প করে ফেলে। আমরা একটা রিয়েজেন্ট দিয়ে টেস্ট করি যে ক্লাম্পিংটা কেন হচ্ছে, তখন Coombs টেস্ট যখন পজিটিভ আসে তখন আমরা বুঝতে পারি যে এখানে হিমোলাইসিস যেটা হচ্ছে সেটা ডিউ টু এনি অ্যান্টিবডি দ্যাট ইজ রিঅ্যাক্টিং উইথ দ্য অ্যান্টিজেন অফ দ্য আরবিসি। তাহলে ডাইরেক্ট Coombs টেস্ট ইজ এ প্যাথোলজিক্যাল টেস্ট, যেখানে আমরা প্যাথোলজি ডিটেক্ট করতে পারি, পার্টিকুলারলি দ্য হিমোলাইটিক or transfusion reactions. আর ইনডাইরেক্ট Coombs টেস্টে আমরা কি করি, ইনডাইরেক্ট Coombs টেস্টে আমরা হচ্ছে পেশেন্টের প্লাজমাতে কি অ্যান্টিবডি আছে সেটা আমরা ডিটেক্ট করি। সেটা বিভিন্ন অ্যান্টিবডি ডিটেকশনের যে টেস্টগুলো করা হয়, এটাই নাথিং আদার দেন এন ইনডাইরেক্ট Coombs টেস্ট। তাহলে কারো বডিতে স্যাম্পলে যদি কোনো অ্যান্টিবডি, সাপোজ আমরা HBsAg অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টি HBs অ্যান্টিবডি দেখি বা অ্যান্টি HBC অ্যান্টিবডি দেখি, বা আমরা প্রেগনেন্সি টেস্টটা করি হচ্ছে বা আমরা হচ্ছে যেমন স্ক্রিনিং টেস্টে ব্লাড গ্রুপিংয়ে আমরা দেখি কি একটা পার্সনের যে ব্লাড গ্রুপটা আছে সেখানে এ গ্রুপ যে ব্লাড পেশেন্ট থাকে তার অ্যান্টি-বি অ্যান্টিবডি থাকে। তাহলে আমি তার অ্যান্টিবডি ব্লাডে কি আছে সেটা দেখার জন্য যে টেস্টটা করি সেটাই হচ্ছে আসলে ইনডাইরেক্ট Coombs টেস্ট। এখানে পেশেন্ট স্যাম্পলের সাথে আমরা প্রথমে একটা এমন আরবিসি দিই যে আরবিসির সাথে সে হচ্ছে ক্লাম্পিং হওয়ার কথা, এবং যখন এই আরবিসির সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি ফর্মেশন হবে, এরপর আরেকটা রিয়েজেন্ট দেওয়া হয় দ্যাট ইজ অ্যান্টিবডি টু হিউম্যান গ্লোবুলিন, এবং আগের মতোই বাকি স্টেপসগুলো সেম, একটা ক্লাম্পিং হয়ে যাবে, ক্লাম্পিং হয়ে সে ক্লাম্পিংয়ের ফলে আমরা একটা প্রিসিপিটেশন দেখতে পারবো। এটা আমরা নর্মালি করে থাকি ফর স্ক্রিনিং টেস্ট ইন কেস অফ প্রেগনেন্সি, আর স্ক্রিনিং ফর দ্য RH অ্যান্টিবডি ইন কেস অফ pregnancy, or screening for antibody screening in pre-transfusion testings. এরপর হিমোলাইটিক অ্যানিমিয়ার যে ক্লাসিফিকেশন, আমরা লাস্ট যে ক্লাসিফিকেশনটা দেখেছিলাম যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বলেছি যে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হয়ে থাকে কিছু হিমোলাইটিক অ্যানিমিয়া, এবং হেমোরেজিক যেসব অ্যানিমিয়াতে হয়। হিমোলাইটিক অ্যানিমিয়া এটা শুধু এমডি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন তারা একটু ফার্দার এখানে পড়বেন যে দেখেন কিছু কিছু মেমব্রেন ডিফেক্ট, কিছু কিছু এনজাইম ডিফেক্ট বা কিছু কিছু হিমোগ্লোবিন ডিফেক্টের কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, এবং এগুলো হচ্ছে সবগুলা ইন্ট্রাকর্পাসকুলার কজ, দ্যাট ইজ ব্লাড সেলের নিজস্ব সমস্যার কারণে হিমোলাইসিস হয়। তাহলে মেমব্রেন ডিফেক্ট হতে পারে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, এবং in case of enzyme defect can occur in glucose 6-phosphate dehydrogenase deficiency, pyrimidine 5 nucleotidase and G6PD deficiency। এগুলো একটু আপনারা জেনে রাখবেন যারা এমডি ফ্যাকাল্টিতে দিচ্ছেন। তাহলে এই কোশ্চেনে আমরা দেখলাম যে Coombs টেস্ট আমরা কোথায় কোথায় পেলাম, আমরা হিমোলাইটিক যেসব ডিজিজ সেগুলোতে আমরা Coombs টেস্ট পজিটিভ পাবো। Coombs টেস্ট হিমোলাইটিক যেসব ডিজিজ আমরা এখানে দেখেছি যে Coombs টেস্টগুলো হচ্ছে হিমোলাইটিক ডিজিজগুলোতে পজিটিভ থাকে।
এবং এই যে হিমোলাইটিক ডিজিজ বা অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া, তাহলে অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া যেটা অ্যাকোয়ার্ড বা অটোইমিউন যেসব কন্ডিশন হিমোলাইটিক এনিমিয়া হবে সেটাতে কুমস টেস্ট পজিটিভ হবে। আর ট্রান্সফিউশন রিয়াকশন আর মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন এগুলোতে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এগুলোতে আমরা জানি কি কুমস টেস্ট পজিটিভ হবে। কোল্ড অ্যাগ্লুটিনিং ডিজিজটাই জাস্ট আমি এখানে এই লিস্টে দেখেন কিছু কোল্ড অ্যান্টিবডি এবং কিছু ওয়ার্ম অ্যান্টিবডির মাধ্যমে অটোইমিউন হিমোলাইসিসটা হয়। তো জাস্ট এই কোয়েশ্চেনে কনফিউজ হওয়ার কিছু নেই, এই কোল্ড অ্যাগ্লুটিনিং ডিজিজ হচ্ছে কোল্ড অ্যান্টিবডির মাধ্যমে যে হিমোলাইসিসগুলো হয় সেগুলো, পার্টিকুলারলি ইন কেস অফ মাইকোপ্লাজমা ইনফেকশন অ্যান্ড অ্যাপেস্টেন বার ভাইরাস ইনফেকশন। দেন হিমোলাইটিক এনিমিয়ার সাথে যেটা ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক আসে সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ হিমোলাইসিস। দিস ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট বক্স। দিস ইজ বক্স রিলেটেড টু হোয়াট আর দ্য ফিচার্স অফ হিমোলাইসিস, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। দেখেন এখানে হলমার্কস অফ হিমোলাইসিস আর দ্যার ইজ ডিক্রিজ ইন হিমোগ্লোবিন অবভিয়াসলি, দেন দ্যার ইজ ইনক্রিজ বিলিরুবিন, বেশি বেশি আরবিসি ভাঙতেছে সেজন্য বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিন, বেশি বেশি বিলিরুবিন প্রডিউস হবে যেটা আনকনজুগেটেড। আর দেন দের উইল বি ইনক্রিজ এলডিএইচ, আমরা বলেছি যত সেল টার্নওভার বেশি হবে, যত সেল ব্রেকডাউন হবে তত এলডিএইচ বাড়বে। এবং যেহেতু সার্কুলেশনে আরবিসি ভেঙে যাচ্ছে তখন আরবিসির ইম্যাচিউর যে ফর্ম সেগুলো সার্কুলেশনে চলে আসবে, সো দের উইল বি ইনক্রিজ রেটিকুলোসাইট কাউন্ট। আদার দেন দিস, ইফ দিস ইজ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, এই উপরে যে ফিচারগুলো দেয়া আছে ইট ক্যান অকার ইন এনি টাইপ অফ হিমোলাইসিস whether it be intravascular or extravascular, but the features that are given below are results from intravascular hemolysis। যে ভেসেলের ভিতরে যখন আরবিসি ভাঙা শুরু করে তখন এই হিমোগ্লোবিনটা ভেসেলের মধ্যেই লিবারেট হয়, ব্লাডের মধ্যেই লিবারেট হয়, এবং আলটিমেটলি হিমোগ্লোবিনগুলো যখন কিডনিতে যায় তখন রেনাল টিউবিল দিয়ে এক্সক্রিয়েট হওয়ার চেষ্টা করে অ্যান্ড দে রেজাল্ট ইন হিমোগ্লোবিনিউরিয়া। এই হিমোগ্লোবিনুরিয়াতে যে হিমোগ্লোবিনটা যায় সেটার সাথে হ্যাপ্টোগ্লোবিন বাইন্ড করে, সেটাকে আমরা জানি হিমোগ্লোবিন একটা টক্সিক সাবস্টেন্স ফর রেনাল টিউবিউল এবং এটা অ্যাকিউট রেনাল শাটডাউন করতে পারে, এটা রেনাল ইনজুরি করতে পারে, সেজন্য হ্যাপ্টোগ্লোবিন ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। যেহেতু হ্যাপ্টোগ্লোবিন ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, দ্যার ইজ ডিক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অর কনসেন্ট্রেশন অফ ফ্রি ইন দ্য কনসেন্ট্রেশন অফ হ্যাপ্টোগ্লোবিন। তাহলে হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিনুরিয়া হবে এবং ইউরিন দিয়ে হচ্ছে বেশি বেশি হিমোসিডারিন যাবে। সো দ্যার ইজ পজিটিভ ইউরিনারি হিমোসিডারিন অ্যান্ড দ্যার ইজ ইনক্রিজ মিথ হিম অ্যালবুমিন। তাহলে হিম নামের যে তিনটা জিনিস সেটা তিনটাই বাড়ে, দ্যাট ইজ হিমোসিডারিন, ইউরিনারি হিমোসিডারিন, হিমোগ্লোবিনুরিয়া, ম্যাথ হিম অ্যালবুমিন। আর একটা হিম কন্টেনিং সাবস্টেন্স কমে সেটা হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কমে, বাকি যেসব নামের পাশে হিম আছে সেগুলো বাড়ে। তাহলে হিমোলাইসিসের ফিচার হচ্ছে ইনক্রিজ এলডিএইচ, ইনক্রিজ রেটিকুলোসাইট, ইনক্রিজ বিলিরুবিন। এফেক্ট অফ পলিসাইথেমিয়া অন সার্কুলেটরি সিস্টেম, দিস ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। পলিসাইথেমিয়া যখন বেশি হবে তখন আরবিসি কাউন্ট যখন ব্লাডের বেড়ে যাবে তখন ব্লাডের থিকনেস বেড়ে যাবে, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে। ভিসকোসিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে রেজিস্ট্যান্স টু ব্লাড ফ্লো বেড়ে যাবে, রেজিস্ট্যান্স টু ব্লাড ফ্লো বেড়ে যাবে। There is increased quantity of blood returning to the heart, blood volume কিন্তু বাড়ছে না, so this will be false. Increase heart rate, increase workload এগুলো হওয়ার কথা না। পলিসাইথেমিয়া এক্স্যাক্টলি হচ্ছে ভিসকোসিটি বাড়াবে, রেজিস্ট্যান্সটা বাড়াবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে এবং এখানে হার্ট রেট বরং কমবে। কজেস অফ হাইপার ভিসকোসিটি, তাহলে আমরা যে ভিসকোসিটি দ্য ব্লাড থিকনেসের কথা বললাম, কোন কোন কন্ডিশনে হাইপার ভিসকোসিটি বা ভিসকোসিটি বাড়বে। সো দিস ইজ দ্য বক্স ইন উইচ কন্ডিশনস আরবিসি যদি বাড়ে বা ব্লাডের প্লাজমা প্রোটিন বা অ্যাবনর্মাল প্রোটিন যেসব কন্ডিশনে বাড়বে সেগুলোতে হাইপার ভিসকোসিটি হবে। সো ইন কেস অফ পলিসাইথেমিয়া, মাল্টিপল মাইলোমা or macroglobulinemia, there is an increased protein content of the body and this results in hyperviscosity syndrome. স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এই কজ চারটা কজ মনে রাখবেন, চারটা কজই স্ট্যাম্প হিসেবে ছিল। আচ্ছা, আরবিসি থেকে আমরা যে কয়েকটা জিনিস দেখলাম সেগুলো এখানেই। আর এছাড়া আপনারা থ্যালাসেমিয়ার পিবিএফ ফাইন্ডিং আর ম্যাগালো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পিবিএফ ফাইন্ডিং আর হচ্ছে বোন ম্যালো ফাইন্ডিং সেটা একটু দেখা যেতে পারে। ডিফারেন্স বিটুইন দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার যে ডিফারেন্স সেটা দেখা যেতে পারে।
তো আমরা ডাব্লিউবিসিতে আসি। ডাব্লিউবিসিতে অনেকগুলো কজ আমাদের আসলে পরীক্ষায় আসে। তো ডাব্লিউবিসিতে জেনারেল যেসব জিনিস সেগুলোতে খুব বেশি কোশ্চেন আসার মতো জিনিস নাই। তবে লিউকোসাইটোসিসের কজ আমরা এই যে বক্স সেটা থেকে মনে রাখবো, particularly the infections that results in leukocytosis. তবে মনে রাখা সহজ, the condition where there is leukopenia, where there is decrease in the WBC count. So টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস কমন এইসব ইনফেকশন আমরা জানি লিউকোপেনিয়া হয়। এবং হাইপারস্প্লিনিজম যেখানে এক্সেসিভ ব্রেকডাউন হয় সেজন্য হাইপারস্প্লিনিজম, এসএলই, প্লাস্টিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া এগুলোতে হচ্ছে লিউকোপেনিয়া হয়। তাহলে এটা মনে রাখা সহজ। And this is one important box which is related to the cell counts. And what you should remember here is neutrophilia neutropenia cause, which is same to leukopenia, leukocytosis এর cause. এগুলা একটু দেখবেন। পার্টিকুলারলি এমডি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন তারা বেজোফিলিয়ার কজটা মনে রাখবেন। বেজোফিলিয়াতে দেখেন all myeloproliferative disorder, most of the myeloproliferative disorder কি হয়, বেজোফিলিয়া হয়। সো পলিসাইথেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এগুলোতে হচ্ছে আমরা জানি বেজোফিলিয়া হয়। এক্সেপ্ট ফ্রম দ্যাট হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ এগুলোতে বেজোফিলিয়া হয়। সো বেজোফিলিয়াটা একটু মনে রাখবেন। আর বাকি কজগুলো স্পেসিফিক্যালি খুব বেশি পড়ার দরকার নাই। সো লিউকোসাইটোসিস আমরা পাইলাম যে কোনো স্ট্যাফাইলোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে বাড়ে। টাইফয়েড প্রিফারে আমরা বললাম যে লিউকোপেনিয়া হয়। এবং ভাইরাল প্যারাসাইটিক যেসব ডিজিজ সেগুলোতে পার্টিকুলারলি লিউকোসাইটোসিস হয় কম। ব্যাকটেরিয়াল ইনফেকশনে পার্টিকুলারলি অ্যাকচুয়ালি লিউকোসাইটোসিস হয়। আর ভাইরাল প্যারাসাইটিক যেসব ইনফেকশন সেগুলোতে ইউজুয়ালি হচ্ছে লিউকোপেনিয়া কমে, দ্যাট ইজ লিউকোপেনিয়া হয়, দ্যাট ইজ ডাব্লিউবিসি কাউন্ট কমে। আর স্পেসিফিক মনে রাখেন যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে এমন দুইটা ইনফেকশন, দ্যাট ইজ টাইফয়েড, প্যারাটাইফয়েড, যেখানে WBC কাউন্ট কমে। Causes of eosinophilia, this is nice to know question. So eosinophilia cause straightforward পরীক্ষায় খুব বেশি আসে না। তবে আপনারা কজের মধ্যে নিউট্রোফিলিয়া এবং বেজোফিলিয়ার কজ পড়ার পর যদি পারেন ইওসিনোফিলিয়ার কজটা পড়তে পারেন। এখানে কিছু ভ্যাসকুলাইটিক কজ আছে যেখানে ইওসিনোফিলিক কাউন্ট বাড়ে। আর এমনি আমরা জানি যে অ্যালার্জিক কন্ডিশন এবং হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন অ্যান্ড প্যারাসাইটিক ইনফিল্ট্রেশন হচ্ছে ইওসিনোফিলিয়া বাড়ে। So any allergic reaction can result in increase in the eosinophil count. Now come to another important question, that is causes of pancytopenia. So causes of pancytopenia and causes of aplastic anemia সেটা আপনারা দেখতে পারেন। যে কোনো disease that infiltrates the bone marrow which results in decreased bone marrow count can result in pancytopenia. So in cases of secondary causes of pancytopenia are, these are the important causes দেখেন, leukemia, lymphoma, multiple myeloma, secondary metastasis in the bone or myelofibrosis, myelodysplastic syndrome। যারা হচ্ছে বোন ম্যারোতে ইনফিলট্রেট করে তারা প্যানসাইটোপেনিয়া করে। অ্যান্ড যখন হাইপারস্প্লিনিজম হয় it causes excessive breakdown of almost all type of cell, particularly RBC, and this results in pancytopenia. And all causes of aplastic anemia results in pancytopenia. SLE is another important cause of pancytopenia. So এগুলো বোঝানোর কিছু না, এগুলো আসলে লিস্ট থেকে মুখস্থ করা। এবার আমাদের দুইটা কোশ্চেন আমরা লিউকেমিয়া আর লিম্ফোমা থেকে দিয়েছি, যেহেতু এই কোশ্চেনটা সবার জন্য করা, তবে এটা পার্টিকুলারলি বেসিক সায়েন্সে যারা দিবেন এবং এমডি ফ্যাকাল্টিতে যারা দিবেন তাদের হচ্ছে এই চারটা লাগবে, যেখানে আমাদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এবং অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার পার্থক্যটা লাগে। তো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক এবং অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার মধ্যে পার্থক্যটা হচ্ছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে আমরা অর বডি পাই, যেটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে পাই না। এবং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে হচ্ছে আসলে লিম্ফোব্লাস্ট পাওয়া যায়, মাইলোব্লাস্টিকে মাইলোব্লাস্ট পাওয়া যায়। আর মাইলোপারঅক্সিডেজ যে এনজাইম, তো এম দিয়ে মনে রাখবেন, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে মাইলোপারঅক্সিডেজ এনজাইম পাওয়া যায়। আর পিরিয়ডিক অ্যাসিড শিফট যে স্টেনিং, দ্যাট ইজ PAS, পিরিয়ডিক অ্যাসিড শিফট যে স্টেনিং, সেটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে পজিটিভ থাকে।
So this is the difference. All bodies are present in myeloblast. স্টেইনের মধ্যে আসেন মাইলোপারঅক্সিডেজ বা পারঅক্সিডেজ হচ্ছে পজিটিভ ইন মাইলোব্লাস্টিক, পিরিয়ডিক অ্যাসিড শিফট ইজ স্ট্রং ইন লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আর সুদান ব্ল্যাক যে স্টেনিং সেটাও হচ্ছে নেগেটিভ আর ইন কেস অফ লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অ্যান্ড ইট ইজ মাইল্ডলি পজিটিভ ইন মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। আর মিউরামিডেজ যে পরীক্ষার স্ট্যাম্প ছিল আমরা যে কোশ্চেনটা দিয়েছি, মিউরামিডেজটাও কিন্তু লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে বেশি থাকে। Characteristic, this is a particular question on lymphoma, এটা এমডি ফ্যাকাল্টিতেই লাগবে আর কারো লাগবে না। তাহলে দেখেন নন হজকিন লিম্ফোমা, it is one of the form of lymphoma that involves proliferation of lymphoid cell, particularly B cell more than the T cell, এবং এখানে ফিচার্সের মধ্যে এই স্পেসিফিকলি হজকিন লিম্ফোমা থেকে এই কয়েকটা কথাই আপনাদের জানতে হবে, যেখানে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, লিম্ফ্যাডেনোপ্যাথি হয়, এবং সিস্টেমিক কিছু সিমটম হয় লাইক ওয়েট লস হয়, নাইট সোয়েট হয়, ফিভার হয়, এবং দের ইজ এক্সট্রা নোডাল ইনভলভমেন্ট, এক্সট্রা নোড দ্যাট ইজ লিম্ফ নোডের বাহিরেও কিছু কিছু অর্গান ইনভলভমেন্ট হয় লাইক বোন ম্যারো, গাট, থাইরয়েড এবং এগুলো হয়, এবং দ্যাট ইজ ইনক্রিজড ইন দ্য লেভেল, এখানে অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিম্ফোমাতে তিনোটাই কমতে পারে। দেয়ার উইল বি ইনক্রিজ সেল টার্নওভার অর ইনক্রিজ সেল ব্রেকডাউন রেজাল্টিং ইন ইনক্রিজ এলডিএইচ এগেইন অ্যান্ড প্যারাপ্রোটিনেমিয়া হতে পারে। সো নন হজকিন লিম্ফোমাতে হচ্ছে এক্সট্রা নোডাল ইনভলভমেন্ট থাকে, এবং নন হজকিন লিম্ফোমার একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে রেড স্টিনবার্গ জাইন সেল পাওয়া যায়। রেড স্টিনবার্গ জাইন সেল হচ্ছে হজকিন লিম্ফোমাতে পাওয়া যায় না, নন হজকিন লিম্ফোমাতে পাওয়া যায়। সো দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ফিচার অফ নন হজকিন লিম্ফোমা। এরপর আমরা প্লেটলেটে চলে আসবো। প্লেটলেটে যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচারালি সেটা হচ্ছে হোয়াট অল আর দ্য সিক্রেশন দ্যাট কামস ফ্রম দ্য প্লেটলেট। সো দিস ইজ ইম্পর্টেন্ট ডিসকাশন হিয়ার। প্লেটলেটের সেল মেমব্রেন থেকে আসা হচ্ছে থ্রম্বোক্সেন, সেল মেমব্রেন থেকে আসা হচ্ছে থ্রম্বোক্সেন, and from there are three types of granules that are present in the platelet, and among them most important is dense granule and alpha granule. এই দুইটা জিনিস আমাদের প্লেটলেট থেকে আসলে একটা 3 স্টার বা 4 স্টার টপিক। তাহলে এখান থেকে কি জানতে হবে? হোয়াট আর দ্য সাবস্টেন্সেস দ্যাট কাম ফ্রম ডেন্স গ্র্যানিউল। সো ডেন্স গ্র্যানিউল সিক্রেটস actually calcium, serotonin and ADP, calcium, serotonin, ADP, and some author also says that histamine comes from the dense granule. আর আলফা যে গ্র্যানিউল, আলফা গ্র্যানিউল মনে রাখবেন এফ দিয়ে, যে আলফা গ্র্যানিউলের ফ্যাক্টরগুলো আসবে লাইক প্লেটলেট ফ্যাক্টর 4, প্লেটলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, ফিব্রিনোজেন ফ্যাক্টর 5, সো ভন উইলিব্রেন ফ্যাক্টর। সো অল এফ রিলেটেড সাবস্টেন্সগুলো হচ্ছে আলফা গ্র্যানিউল থেকে আসে। আলফা ইটস উচ্চারণে মানে এফ আসে আলফা, অ্যান্ড এফ রিলেটেড সাবস্টেন্সগুলো সব আলফা গ্র্যানিউল থেকে আসে, এবং এগুলো প্রত্যেকটারই ব্লাড কোয়াগুলেশন এবং হিমোস্ট্যাসিসের রোল রয়েছে। সো উই হ্যাভ সিন দ্যাট থ্রম্বোক্সেন সেল মেমব্রেন থেকে আসে, বাকি জিনিসগুলো আমরা সিক্রেশনে পাইনি। এবার ইম্পর্টেন্ট বক্স ইজ দ্য কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া। কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া ইজ ইম্পর্টেন্ট। এমডি ফ্যাকাল্টিতে যারা দিবেন তারা ভালোভাবে পড়বেন। বেসিক এবং এমএস ফ্যাকাল্টিতে এটা লাগবে না, আর বেসিক্স ফ্যাকাল্টিতেও কিছুটা লাগবে। ইম্পর্টেন্ট কজগুলো দেখেন, এখানে দেখেন প্যানসাইটোপেনিয়াতে আমরা যে ম্যারো ইনফিল্ট্রেশনের যে কজগুলো পড়েছিলাম সেগুলো সেম। লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, সেকেন্ডারি মেটাস্টেসিস অফ দ্য বোন ক্যান রেজাল্ট, মাইলোফাইব্রোসিস, মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম, এগুলো প্রত্যেকটাতেই কি হবে? প্লেটলেট কাউন্ট কমবে। যেখানে প্যানসাইটোপেনিয়া হবে তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হবে। দেন there can be some congenital disease, familial disease that results in thrombocytopenia. আর এই পাশে রাইট হ্যান্ড সাইডে যেসব কজগুলো দেয়া সেগুলো বেশিরভাগ মনে রাখার চেষ্টা করবেন। আমরা বলেছিলাম হাস ডিআইসি টিটিপিতে, HUS ডিআইসি টিটিপিতে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, লিভার ডিজিজে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, হাইপারস্প্লিনিজমে সব ধরনের সেল কাউন্ট কমে প্যানসাইটোপেনিয়া হয়, সো থ্রম্বোসাইটোপেনিয়া হবে। এবং ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ডিআইসিতেও কি হবে? ডিআইসিতেও থ্রম্বোসাইটোপেনিয়া হবে, বিকজ ডিআইসি কজেস কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, ইন্ট্রাভাস্কুলার বেশি বেশি কোয়াগুলেশন হয় এবং এগুলা প্লেটলেটকে ইউজড আপ করে ফেলে। আর কোনো কজ ছাড়াও ইমিউন মেকানিজম দিয়ে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা।
সো কজেসের মধ্যে এসএলই, হাইপারস্প্লিনিজম, হিমোলাইটিক ইউরিমিয়া সিনড্রোম অ্যান্ড আলাদা করে মনে রাখবেন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনও থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। সো দিস ইজ ট্রু। Then come to an important list, এটাও একটা 5 স্টার লিস্ট, দ্যাট ইজ হোয়াট আর দ্য প্লেটলেট অ্যাক্টিভেটর, হোয়াট আর দ্য প্লেটলেট অ্যাগ্রিগেটর। আমরা জানি বডিতে কোথাও ব্লিডিং হলে প্রথমে হিমোস্ট্যাসিস হতে হয়, এবং এই হিমোস্ট্যাসিস হওয়ার জন্য প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন, বা প্রথমে ভাস্কুলার স্পাজম হয়, দেন প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়, এবং প্লেটলেট প্লাগ ফর্মেশনের পরে ডেফিনিটিভ প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়, ক্লট রিট্রাকশন অ্যান্ড আলটিমেটলি ব্লাড কোয়াগুলেশন হয়। তো এইসব কিছু করার জন্য প্লেটলেটগুলোকে অ্যাক্টিভেট হতে হয় এবং প্লেটলেটগুলোকে অ্যাগ্রিগেট হতে হয়। তাহলে ভাস্কুলার স্পাজমের পরে যে প্লেটলেট প্লাগ ফর্মেশন হয় সেখানে প্লেটলেট অ্যাগ্রিগেশন লাগে এবং প্লেটলেট অ্যাক্টিভেশন লাগে। প্লেটলেট অ্যাক্টিভেশনের জন্য যারা কাজ করে সেটা আমরা অ্যাক্টিভেশনের প্রথম 3টা শব্দ ACT, এটা দিয়ে আমরা মনে রাখবো অ্যাক্টিভেশন। সো অ্যাক্টিভেশন সো ইট ইজ অ্যাক্ট দিয়ে আমরা মনে রাখি, A দিয়ে ADP অ্যাড্রেনালিন, C দিয়ে কোলাজেন, T দিয়ে থ্রম্বিন, এই 5টাই হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। আর প্লেটলেট অ্যাগ্রিগেটরের ক্ষেত্রে আমরা মনে রাখবো র্যাট ক্যাট দিয়ে, যদিও এখানে কিছু কিছু অথারে ফিব্রিনোজেন, সেরোটোনিনকে 2টা লিস্টে রাখে, ফিব্রিনোজেন সেরোটোনিনরাও অ্যাক্টিভেটর অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করে, তবে পরীক্ষা স্ট্যাম্প হিসেবে যে কয়েকটা আসছে সেগুলো আমরা তুলে আনলাম। তাহলে র্যাট ক্যাট দ্যাট ইজ রাইজোনেকটিন, যোগ হয়েছে অ্যাড্রেনালিন, ADP, কোলাজেন, থ্রম্বোক্সেন, দিস রেজাল্টস ইন প্লেটলেট অ্যাগ্রিগেটর। সো অ্যাক্টিভেটরের লিস্টে আমরা যে জিনিসগুলো দেখেছি ADP, থ্রম্বিন, কোলাজেন। এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোতে নাম তাহলে আমরা জানি সিরিয়াল 1 হচ্ছে ফিব্রিনোজেন, 2 হচ্ছে ফিব্রিনোজেন প্রোথ্রম্বিন, এবং টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, তারপরে লেবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর। আর এখানে যেটা লক্ষ্য করবেন যে 6 নাম্বার বলতে কোনো ফ্যাক্টর নাই। তারপরে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর A, B, অ্যান্ড দেন আলটিমেটলি 10 নম্বরের নামটা আসছিল হচ্ছে স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। তো এগুলো একটু মনে রাখবেন ফ্যাক্টরগুলোর নাম, এবং এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল। এখানে দুটোই হচ্ছে ট্রু, লাস্ট দুটো হচ্ছে ট্রু। Okay, now this is one important question. What are the coagulation factors that are formed in the liver? So we should remember that almost all clotting factors are synthesized in the liver except factor 3, 4, 6 and হচ্ছে 13। যদিও এখানে একটা ব্যাপার হচ্ছে 3 হচ্ছে কি টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, সো এটা টিস্যু ইনজুরি থেকে আসে, এক্সট্রিনজিক পাথওয়েকে স্টিমুলেট করে, সো এটা লিভার থেকে আসে না। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম, সো ক্যালসিয়াম একটা আয়ন, সেটা অ্যাবজর্ব হয় জিআইটি থেকে, এটা বডিতে সিনথেসাইজ হয় না। ফ্যাক্টর 6 বলতে কোনো ফ্যাক্টর নাই, সেজন্য সেটা লিভার থেকে আসার প্রশ্ন নাই, তবে পরীক্ষার স্ট্যাম্প হিসেবে দিয়েছিল ফ্যাক্টর 6। ফ্যাক্টর 6 যেহেতু নাই সেটা ফলস হবে। আর ফিব্রিন স্টেবিলাইজিং যে ফ্যাক্টর 13, এটাও লিভার থেকে আসে না। আপনারা এর বাইরে মনে রাখতে পারেন এসেনশিয়াল ফ্যাক্টর যদি বলা হয় 1, 2, 3, 4 আর এসেনশিয়াল ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আর ফ্যাক্টর 2, 7, 9, 10। আর ম্যাক্রোফেজ থেকে যে ফ্যাক্টরগুলো আসে এটা ফ্যাক্টর 3, 5, 9, 10। সো লিভার থেকে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, প্রোকনভার্টিন এগুলা আসে। প্রোকনভার্টিন হচ্ছে আসলে আমাদের এই লিস্টে দেখি, এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 7। ফ্যাক্টর নাম্বার 7 ইজ প্রোকনভার্টিন অর স্টেবল ফ্যাক্টর। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর আর এই জিনিসটা বলার জন্য আমরা আগে একটা টোটাল ডিসক্রিপশন দেখে আসি, যেখানে আমরা বোথ দ্য কোয়াগুলেশন পাথওয়ে কম্পেয়ার করব, এবং কম্পেয়ার করার ফলে আমরা এই আনসারটা এসে দিতে পারবো। ব্লাড হেমোস্টেসিসের ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন আমরা জানি, আমরা প্রিক্লিনিক্যাল পার্ট থেকেই পড়ে আসতাম যে কিছু ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক পাথওয়ে ছিল এবং একটা অনেক ক্লামজি কিছু পাথওয়ে। এই পাথওয়েটা কিন্তু আমাদের রেসিডেন্সি পরীক্ষাতেও ইম্পর্টেন্ট।
স্পেসিফিক্যালি এখান থেকে সরাসরি প্রত্যেকটা লাইন থেকেও যদি কোশ্চেন না আসে, কিন্তু ওভারঅল কনসেপ্টটা আপনার অনেকগুলো আনসার করতে হেল্প করবে। আমরা এখন জাস্ট এটাকে যত সহজভাবে অ্যাসিমিলেট করা যায় সেটার জন্য চেষ্টা করব। ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে প্রথমে আপনারা যে জিনিসটা মনে রাখবেন যে আমি ইন্ট্রিনজিক হোক আর এক্সট্রিনজিক পাথওয়ে হোক, আমাকে কমন পাথওয়ের দিকে আগে আসতে হবে। So both the extrinsic and intrinsic pathway first brings you towards activation of factor 10. আমাকে আগে সবার আগে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করতে হবে। ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট করার জন্য দুইটা পাথওয়ে কাজ করে, ওয়ান ইজ এক্সট্রিনজিক অ্যান্ড ওয়ান ইজ ইন্ট্রিনজিক উই নো। অ্যান্ড এক্সট্রিনজিক হচ্ছে কোনো ধরনের যদি এক্সট্রাভাস্কুলার কোনো ইনজুরি হয়ে থাকে, ব্লাড কামস ইন কন্ট্যাক্ট টু এনি এক্সট্রাভাস্কুলার কম্পোনেন্ট, কোলাজেন ফাইবার, এই ধরনের কোনো এক্সটার্নাল ইনজুরিতে যখন ব্লাড কামস ইন কন্ট্যাক্ট টু দ্য extravascular components or any extravascular injury occurs, then what is released or what is activated? ফার্স্ট অফ অল এক্সট্রিনজিক দেখেন আমরা ই দিয়ে শুরু হয়, এক্সট্রিনজিক ই দিয়ে শুরু হয়, এক্সট্রিনজিকটা ই দিয়ে শুরু হয়। তাহলে আমি এই জিনিসটা মনে রাখবো, এই ইটাকেই যদি আমরা শুধু উল্টাই দিই তাহলে এক্সট্রিনজিকটা 3 এর অ্যাক্টিভেশন দিয়ে শুরু হয়, এক্সট্রিনজিক পাথওয়েটা 3 এর অ্যাক্টিভেশন দিয়ে শুরু হয়। আর একটা কথা আমরা বলেছি, যে পাথওয়ে হোক আমরা 10 এর দিকে আসব, আমরা 10 এর দিকে আসব। এখন 3 থেকে 10 এর দিকে আসার জন্য আমার কি করতে হবে? আমি যদি 3 এর সাথে 7 যোগ করি তাহলে এটা কি হবে? 10 হয়ে যাবে। তাহলে এক্সট্রিনজিকে মূলত এই কথাটা মনে রাখলেই হবে, দ্যাট ইজ 3 + 7 results in 10, 3 + 7 results in activation of 10। তাহলে এখান থেকে এটাও প্রুফ হয় যে এক্সট্রিনজিক পাথওয়ে দিয়ে 10 কে অ্যাক্টিভেট করার জন্য আমার দুটো কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করতে হয়েছে। এবার আমরা আসি ইন্ট্রিনজিক। যদি ইন্ট্রাভাস্কুলার কোনো ইনজুরি হয় বা কোনো ফরেন বডি ব্লাড ভেসেলের মধ্যে চলে আসে, তখন যে কোয়াগুলেশন ক্যাসকেডটা শুরু হয় সেটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। অ্যান্ড ইন্ট্রিনজিক পাথওয়েতে 4টা কোয়াগুলেশন ফ্যাক্টর লাগে, সেটাও আমরা 10 দিয়ে মনে রাখতে পারি। দেখেন ইন্ট্রিনজিক পাথওয়ে 10 এর দিকে আসবে, ইন্ট্রিনজিক পাথওয়েও 10 কে প্রথমে অ্যাক্টিভেট করবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে 10 এর আগে দুইটা নাম্বার, 10 এর পরে দুইটা নাম্বার। 10 এর আগে দুইটা নাম্বার কি? 8, 9, 10 এর পরের দুইটা নাম্বার 11, 12। তাহলে এখানে সিরিয়ালি ফ্রম গ্রেটার টু স্মলার, ফ্রম গ্রেটার টু স্মলার 4টা কোয়াগুলেশন ফ্যাক্টর হবে। প্রথমে 12, 11, এগুলো হচ্ছে 10 এর আগে, এবং 10 এর পরে দুইটা ফ্যাক্টর, দ্যাট ইজ 8, 9। তাহলে ইন্ট্রিনজিক ফ্যাক্টরে আমরা দেখলাম 10 এর দুই পাশের দুটো করে 4টা ফ্যাক্টর লাগলো। তাহলে এখান থেকে দুইটা বিষয় ক্লিয়ার যে 12, 11, 8 এবং 9 এর অ্যাক্টিভেশন লাগছে, এবং এখানে 4টা কোয়াগুলেশন ফ্যাক্টর লাগছে। এবার ইন্ট্রিনজিক এক্সট্রিনজিকের আলাদা পাথওয়েটা শেষ। এবার এসে আমার ফ্যাক্টর 10 এর তারা যখন অ্যাক্টিভেট হলো, তারা ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে, দ্যাট ইজ অ্যাক্টিভেটেড ফর্ম অফ ফ্যাক্টর 10 প্রডিউস করবে। এই 10টা আলটিমেটলি যেটা হবে, আলটিমেটলি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করতে হবে, অর আমরা অন্য কথায় বলতে পারি জেনারেশন অফ প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর। আলটিমেটলি প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করতে হবে। প্রোথ্রম্বিনের ফ্যাক্টর আমরা জানি, ফ্যাক্টর নাম্বার কত? প্রোথ্রম্বিন হচ্ছে ফ্যাক্টর নাম্বার 2। তাহলে ফ্যাক্টর 10 এ প্রডিউস হওয়ার পরে আলটিমেটলি ফ্যাক্টর 2 কে অ্যাক্টিভেট করতে হবে বা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেট করতে হবে। ইন আদার ওয়ার্ডস প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর জেনারেট করতে হবে। এখন আমি যদি চিন্তা করি 10 থেকে 2 তে আসার জন্য কিভাবে আসতে পারি, যদি এইভাবে বলি তাহলে 10 থেকে 8 বাদ দিয়ে আমরা আসতে পারি, বা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি 10 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমি 2 তে আসতে পারি। 10 divided by 5 is equal to 2। এখান থেকেই মনে রাখা যায় যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর জেনারেশনের ক্ষেত্রে ফ্যাক্টর 10 অ্যাক্টিভেশনের সাথে আরেকটা যে ফ্যাক্টর লাগে সেটা হচ্ছে ফ্যাক্টর 5। আর বেসিক একটা কথা মনে রাখবেন, বেসিক একটা কথা মনে রাখবেন, দ্যাট ইজ এই কোয়াগুলেশন ক্যাসকেডের সব জায়গায় এই পাথওয়েগুলোর ম্যাক্সিমাম জায়গায় ক্যালসিয়াম লাগে, এক্সেপ্ট ফার্স্ট 2
স্টেপস অফ ইন্ট্রিনসিক পাথওয়ে। 12 অ্যাক্টিভেশন এবং 11 অ্যাক্টিভেশনে কোনো ক্যালসিয়াম লাগে না, এর পরবর্তী প্রত্যেকটা অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম লাগে। তো সিমিলারলি এখানেও ক্যালসিয়াম লাগবে। তাহলে 3A বা অ্যাক্টিভেশন অফ 3A করতে গেলেও আমাদের 3 থেকে 3A যখন করতে হয়েছে তখনও ক্যালসিয়াম লেগেছে, 7কে যখন 7A করেছে তখনও ক্যালসিয়াম লেগেছে। শুধু 12 and 11 এর অ্যাক্টিভেশন ছাড়া বাকি সবগুলো পাথওয়েতেই ক্যালসিয়াম লাগছে। পরীক্ষায় কোশ্চেন যে জায়গা থেকে আসে, আমরা ইন্ট্রিনসিক পাথওয়েতে কি কি ইউজ হয়, এক্সট্রিনসিকে কি কি ইউজ হয় সেটা বুঝলাম। পরীক্ষা কোশ্চেনটা আসে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর জেনারেশনের জন্য কি কি লাগে। তাহলে আমরা দেখলাম তিনটা জিনিস আমরা দেখলাম যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 লাগে, অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 5 লাগে, দেন ক্যালসিয়াম লাগে, দ্যাট ইজ ফ্যাক্টর 4 লাগে, এবং একটা স্পেশাল কথা মনে রাখবেন যে প্লেটলেট ফসফোলিপিড লাগে, প্লেটলেট ফসফোলিপিড লাগে। And this is one of the primary role of platelet, যে ব্লাড কোয়াগুলেশনে প্লেটলেট কোথায় হেল্প করে, প্লেটলেট ফসফোলিপিডটা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর, যেটা জেনারেট না হলে যে কোনো পাথওয়ে দিয়ে কোয়াগুলেশন পসিবল না, সেটা হয় থ্রু প্লেটলেট ফসফোলিপিড। এটা প্লেটলেট থেকে আসে, সেজন্য প্লেটলেট ফসফোলিপিডের এই রোলের কারণে ব্লাড কোয়াগুলেশনে প্লেটলেটের একটা রোল রয়েছে, প্লেটলেটের ফাংশনিংটাও ইম্পর্টেন্ট। আলটিমেটলি ফ্যাক্টর 2 প্রডিউস হওয়ার পর লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। প্রোথ্রম্বিন প্রথমে, প্রোথ্রম্বিন হচ্ছে প্রোথ্রম্বিন টু থ্রম্বিন হবে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হবে, এবং এই থ্রম্বিনটা আলটিমেটলি কি করবে, আলটিমেটলি থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে, অ্যান্ড ফিব্রিন ডিপোজিশনের মাধ্যমে আলটিমেটলি ব্লাড কোয়াগুলেশন হবে। So this is one of the important question, and there are so many steps in this part of our discussion. এবার আসেন আরেকটা ব্যাপার, এবার যে কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। আমরা জানি এই ব্লাড কোয়াগুলেশন ক্যাসকেডের কোথাও সমস্যা হলে, এখানের যে কোনো জায়গায় সমস্যা হলে ব্লাড ক্লটিং হতে ডিফেক্ট হবে, ব্লাড ক্লটিং ডিফেক্ট হবে বা কোয়াগুলেশন ডিফেক্ট হবে, বা অন্য সেন্টেন্স আমরা বলতে পারি যে ব্লাড ক্লটিং টাইম উইল ইনক্রিজ। So blood clotting time will increase in any of the pathology in both the pathway, but there are specific tests to see what are the whether the defect is in extrinsic pathway or whether the defect is in intrinsic pathway, and this is seen by PT and APTT, that is prothrombin time and activated partial thromboplastin time. দেখেন আমাদের ডিসকাশন থেকে আমরা এটাও সহজভাবে মনে রাখবো। আমরা বলেছিলাম extrinsic activates factor 10 by 3 plus 7. It uses 2 factors, so it can be detected by or it can be assessed by 2 factors, so 2 words, that is PT, prothrombin time. An extrinsic pathway has got intrinsic pathway has involvement of 4 factors, so it is assessed by A, P, T, T. Now if question comes in your exam that factor 3 deficiency te clotting time barbe, true, factor 3 deficiency te PT barbe, true, factor 3 deficiency te APTT barbe, false. এখন আমরা প্রত্যেকটা ফ্যাক্টরের ক্ষেত্রে কি কি টাইম বাড়বে আমরা জানি, ক্লটিং টাইম অ্যাজ এ হোল প্রত্যেকটার জন্যই বাড়তে পারে, কিন্তু আমরা এখন স্পেসিফিক্যালি বলতে পারবো যে কোনগুলোতে পিটি বাড়ে কোনগুলোতে এপিটিটি বাড়ে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এক্সট্রিনসিক টাইমটা আমি কিভাবে অ্যাক্সেস করব, 2টা ফ্যাক্টর 2টা ওয়ার্ড পিটি, আর ইন্ট্রিনসিক 4টা ফ্যাক্টর 4টা ওয়ার্ড এপিটিটি। ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি আমরা জানি হিমোফিলিয়া যেটা বলা হয় ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, তাহলে হিমোফিলিয়াতে দেখেন কোন টাইমটা বাড়বে, এপিটিটি বাড়বে, পিটি বাড়বে না। ক্লটিং টাইম যদিও বাড়ে এখানে পিটি নর্মাল থাকবে। আর একটা ডিজিজ আছে ওয়ান বিলিব্রেন ডিজিজ, ওয়ান বিলিব্রেন ডিজিজ বা ওয়ান বিলিব্রেন ফ্যাক্টর আসলে ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো ওয়ান বিলিব্রেন ডিজিজে কোনটা বাড়বে আমরা দেখতে পারলাম, যেহেতু ফ্যাক্টর 8 এর কাজে সমস্যা হবে এপিটিটি বাড়বে, ক্লটিং টাইম বাড়বে এপিটিটি বাড়বে, পিটি নর্মাল থাকবে। আর এখান থেকে যে রেড কালারের যেসব ফ্যাক্টরগুলো সেগুলোতে যখন ডেফিসিয়েন্সি হবে এইসব 10, 5,
2 1। এই যে রেড কালারে যেসব ফ্যাক্টরসগুলো এখানে ইনভলভ, এগুলোতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে বোথ পিটি এপিটিটি বাড়বে, বিকজ দিস ইজ এ কমন পাথওয়ে। অ্যাজ দিস ইজ কমন পাথওয়ে, এটার কারণে বোথ পিটি অ্যান্ড এপিটিটি বাড়বে। এখন যদি বলা হয় সিভিয়ার হাইপোফিব্রিনোজেনেমিয়া বা বলা হয় যে ফাইব্রিনোজেন ডেফিসিয়েন্সি, যে কন্ডিশনও হবে সেগুলোতে হচ্ছে আমার পিটিও বাড়বে, এপিটিটিও বাড়বে, যেহেতু দুই দিকে ডিফেক্ট হবে। প্রোথ্রম্বিনে ডিফেক্ট হলে, ফ্যাক্টর 2 তে ডিফেক্ট হলে দুইটাই বাড়বে, 10 এ ডিফেক্ট হলে দুইটাই বাড়বে। এখান থেকেই আমরা এবার পিটি এপিটিটির কজগুলো মনে রাখতে পারবো। তাহলে পিটি এপিটিটির কজের মধ্যে আমরা এখন পেলাম এপিটিটি হচ্ছে ফ্যাক্টর 8 এর জন্য, তাহলে হিমোফিলিয়াতে বাড়বে। ফ্যাক্টর 9 এর জন্য তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি বা ক্রিসমাস ডিজিজে হচ্ছে সেটা বাড়বে। আর অ্যাজ এ হোল ফ্যাক্টর 2 1 দ্যাট ইজ ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সিতে বাড়বে। ফ্যাক্টর 2 ডিফেক্টে এপিটিটি বাড়বে, ফ্যাক্টর 10 ডিফেক্টে এপিটিটি বাড়বে। এখন ফ্যাক্টর 10 ডিফেক্টে এপিটিটি বাড়বে, আর এদিকে ফ্যাক্টর 7 বা 3 দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে পিটি বাড়বে, এটা আমরা জানি। আর একটা কথা আপনারা মনে রাখবেন যে ভিটামিন কে ইজ এসেনশিয়াল ফর, আমরা জানি, গামা কার্বক্সিলেশন। ভিটামিন কে is essential for gamma carboxylation of factor 2 7 9 10। মনে রাখবেন এখানে যেহেতু 7 একটা ইউনিক ফ্যাক্টর, 7 এখানে দি এসেনশিয়াল ফ্যাক্টর, ফ্যাক্টর 3 টিস্যু থেকে আসে, এখানে শুধু মূলত একটা ফ্যাক্টরই এসেনশিয়াল। সেজন্য যখন ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, যেহেতু 2 কমন পাথওয়েতে আছে তাহলে 2 বাদ, 10 কমন পাথওয়ে আছে 10 বাদ, এবং 9 7 এর মধ্যে 7টাই যেহেতু এখানে এক্সক্লুসিভ ফিচার, সেজন্য ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে যেটা হয়, ভিটামিন কে ডেফিসিয়েন্সি ফ্যাক্টর 7 এর ডিফেক্টটা হয়, বা গামা কার্বক্সিলেশন অফ ফ্যাক্টর 2 7 9 10 ডিফেক্টিভ হয়, এবং আলটিমেটলি ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে আমরা জানি প্রোথ্রম্বিন টাইম বাড়ে, বিকজ ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সিটা খুব বেশি দেখা যায়। এটা এক্সক্লুসিভলি শুধু এই একটা পাথওয়েতে একটাই কোয়াগুলেশন ফ্যাক্টর যেটা এসেনশিয়াল, সেজন্য ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে প্রোথ্রম্বিন টাইম বাড়ে। কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হয়? অবস্ট্রাকটিভ জন্ডিসে যখন অবস্ট্রাকশন হয়, বাইল আমার জিআইটিতে যেতে পারে না। বাইল যখন যেতে পারবে না, আমরা জানি স্বাভাবিকভাবেই ফ্যাট অ্যাবজর্পশনটা হ্যাম্পার হয়। ফ্যাট অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়া মানে ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়া। ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্পশন হ্যাম্পার হলে, ফ্যাট সলিবল ভিটামিন কারা? ফ্যাট soluble vitamin A, D, E, K. So there again it results in deficiency of vitamin K, and as there is deficiency of vitamin K, again there is deficiency of vitamin factor 7, and obstructive jaundice also results in increasing of prothrombin time. আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে ওয়ারফেরিন থেরাপি। You see, vitamin K dependent gamma carboxylation টা is essential for factor 2 7 9 10. আর যারা ওয়ারফেরিন নিয়ে থাকে, ওয়ারফেরিনের mechanism of action is to prevent the gamma carboxylation of vitamin K dependent clotting factors. So any person taking warfarin, he will also result in increasing in prothrombin time. আপনারা জানেন যারা ওয়ারফেরিন নিয়ে থাকে যেসব পেশেন্টগুলো, যদি আপনারা জানেন তাহলে দেখবেন তারা রেগুলারলি পিটি-আইএনআর টেস্টটা করে থাকে, তাহলে ওয়ারফেরিন কজেস ইনক্রিজ ইন দ্য প্রোথ্রম্বিন টাইম। এবার মুখস্থ একটা জিনিস রাখবেন, যেহেতু ওয়ারফেরিন একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, সেটা দেখার জন্য যেহেতু আমরা পিটি দিয়ে অ্যাসেস করি, তাহলে হ্যাপারিন যদি কোনো পেশেন্ট নিয়ে থাকে, ওয়ারফেরিনের কাউন্টার পার্ট হচ্ছে এখানে হেপারিন যদি কেউ নিয়ে থাকে, হেপারিন রেজাল্টস ইন ইনক্রিজ ইন দ্য এপিটিটি টাইম। তাহলে অনেকগুলো কজ আমরা পড়লাম। এরপরে দেখেন লিভার ফেলিওর। আমরা বলেছি অল দ্য ক্লটিং ফ্যাক্টরস আর সিনথেসাইজ ফ্রম লিভার, এবং লিভারে যেসব ক্লটিং ফ্যাক্টর সিনথেসাইজ হয় not all but most of the clotting factors are synthesized from the liver. So all the plasma protein except globulins are produced in the liver. তার মধ্যে প্রোথ্রম্বিন হচ্ছে one of the clotting factors which is clotting factor and also plasma protein synthesized in liver. এটার হাফ লাইফটা কম 60 আওয়ার্স। তাহলে লিভার ফেলিয়ার যদি হয়ে থাকে
তাহলে দুইটা মেকানিজমই কাজ করে। সেটা হচ্ছে এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট গামা কার্বক্সিলেশনটাও হ্যাম্পার হয় এবং প্রোথ্রম্বিন জেনারেশনটাও হ্যাম্পার হয়, এবং সেজন্য লিভার ফেলিয়ারে ইউজুয়ালি যদিও দুইটা পিটি এপিটিটি দুটাই বাড়তে পারে, তবে মোস্টলি এখানে পিটি টাইমটা বাড়ে। আর আমরা আরেকটা কথা বলেছি ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সিতে দুই দিকেই বাড়ে। ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সির জন্য দুইটাই পিটি এপিটিটি দুইটাই বাড়ে। এরপরে আসেন ডিআইসিতে মনে রাখবেন এটা একটা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এখানে প্লেটলেটও ইউজড আপ হয়ে যায় এবং সব ধরনের ক্লটিং ফ্যাক্টরসও ইউজড হয়ে যায়, তবে মোস্টলি যেটা ইউজ হয় আচ্ছা ওয়ান উইলিব্র্যান্ড ডিজিজে এপিটিটি রেজ করবে। এবার আসেন হচ্ছে ডিআইসিতে মনে রাখবেন যেটা হয়, ডিআইসিতে সব ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টর কনজাম্পশন হয়, তবে মূলত যেটাতে সমস্যা হয় সেটা হচ্ছে 1, 5 এবং 8, মেইনলি 1, 5, 8 এর কনজাম্পশনটা বেশি হয়। তাহলে যেহেতু ফ্যাক্টর 1 and 5 is both associated in the common pathway and factor 8 is related to intrinsic pathway, এর জন্য ডিআইসির পেশেন্টের ক্ষেত্রে এক্সট্রিনজিক পাথওয়েতেও হ্যাম্পার হয় এবং ইন্ট্রিনজিক পাথওয়েতেও হ্যাম্পার হয়। সেজন্য পিটিও বাড়ে, এপিটিটিও বাড়ে, ক্লটিং টাইমও বাড়ে, ব্লিডিং টাইমও বাড়ে। সে প্লেটলেটগুলোকে ইউজ করে, সো ক্লটিং টাইম বাড়ে, ব্লিডিং টাইম বাড়ে এবং পিটিও বাড়ে, এপিটিটিও বাড়ে। I hope with this discussion you can remember so many causes of increase in PT, increase in APTT. Then again, all are the causes of increase in the CT or clotting time. Then you can remember what are the factors involved in the intrinsic and extrinsic pathway, and what are the common pathway, and how prothrombin activator is generated. And all these are important question from hematology or blood physiology in residency exam. তাহলে যে এক্সপ্লেনেশনটা আমরা দেখলাম সেটার ভিত্তিতে আমরা বলতে পারি প্রথম অ্যাক্টিভেটরের জন্য আমরা যে চারটার ব্যাপারের কথা বলেছিলাম সেগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5, ক্যালসিয়াম অ্যান্ড হচ্ছে প্লেটলেট ফসফোলিপিড which are required as prothrombin activators. So this was our question. These are the pathway that we have discussed previously, and so the answer is very much easy for us now. We know what are the factors that are involved in prothrombin activation. Then we know what are the factors that causes increased APTT. So we said that APTT is increased in intrinsic factor and then factor 10 deficiency, 8 deficiency. Also in case of factor 9, 10, 12 deficiency also APTT will be raised. আমরা ম্যাক্সিমাম কজই আপনাদের এক্সপ্লেনেশনে বলার চেষ্টা করেছি, এখানে জাস্ট এটাকে ট্যাবুলেট করেছি। দেখেন আমরা বলেছি পিটি বাড়ে কোনগুলো ডিজিজে এবং APTT কোন কোন কন্ডিশনে বাড়ে। দিস ইজ a box from Davidson which is also similar to what we discussed in our discussion. সো এখানে পাথওয়ে অনুযায়ী APTT যেখানে বাড়ার কথা সেখানেই ট্রু আসছে, ফ্যাক্টর 7 ছাড়া বাকিগুলো ট্রু। প্রোথ্রম্বিন টাইম এই কথাগুলো আমরা বলেছি, তাহলে সেটা অনুযায়ী ওয়ারফেরিন এর সাথে রিলেটেড, তাহলে আমরা জানি এখানে হেপাটিক ফেলিয়ারে সেটা কমবে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলোর সাথে রিলেটেড আছে এবং ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দ্যাট ইজ ওয়ারফেরিনের সাথে প্রোথ্রম্বিন টাইম রিলেটেড। এবার ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন প্রিভেন্ট করে এমন কি কি ফ্যাক্টর বডিতে আছে। দিস ইজ why does blood does not clot in the circulation. It is due to smoothness of the endothelium, presence of smoothness in the endothelium, and blood is constantly in under motion. তবে পার্টিকুলারলি যেটা আপনাকে জানতে হবে যেটা হচ্ছে ব্লাডের মধ্যে হেপারিন থাকে which comes from mast cell basophil, then protein C, protein S, they are natural anticoagulant, and there are antithrombin factors which causes which prevents formation of clot in the blood. এবং এই যে ব্লাডে কোয়াগুলেশনের জন্য এক্সট্রিনসিক পাথওয়ে যে টিস্যু ফ্যাক্টর যেটা আমরা লাগে যে ফ্যাক্টর 3 যে কথাটা বলেছি সেটা তখনই আসে যখন ব্লাড কামস ইন কন্ট্যাক্ট টু এক্সটার্নাল সাবস্টেন্স, এটা ব্লাডের নিজস্ব ভিতরে থাকে না, সেজন্য সহজে ব্লাড কোয়াগুলেশন হয় না। সো প্রোটিন সি, প্রোটিন এস, and these are anticoagulant factor, and also important thrombomodulin. Thrombomodulin is important factor, another important factor which is not in this list.
Thrombomodulin also causes decreased that also prevents the formation of blood clots. RH incompatibility, this is results from bearing a rhesus positive fetus in case of rhesus negative mother, and when there is RH incompatibility আমরা জানি যে এইসব কন্ডিশনে কি হয়, RH নেগেটিভ কোনো পার্সেন্টের ইউজুয়ালি নর্মালি কোনো অ্যান্টিবডি থাকে না। RH নেগেটিভ যে ইন্ডিভিজুয়াল তার নর্মালি RH নেগেটিভ বলতে তার কোনো RH অ্যান্টিজেন নাই, তবে তার কোনো RH অ্যান্টিবডিও নাই। দিস ইজ ওয়ান এক্সেপশন। আমরা জানি ব্লাড গ্রুপের বাকি সব গ্রুপে যে গ্রুপের অ্যান্টিজেন থাকবে তার অপোজিট গ্রুপের অ্যান্টিবডি তার শরীরে থাকবে। তাহলে শুধু রেসাসের ক্ষেত্রে কি হয়, একজন পার্সনের যদি RH নেগেটিভ হয় তাহলে তার কোনো অ্যান্টিজেনও নাই, তার কোনো অ্যান্টিবডিও নাই। কিন্তু কোনো কারণে যদি RH নেগেটিভ সেই পার্সনের মধ্যে RH পজিটিভ ব্লাড মিক্স হয় বা তার মধ্যে RH পজিটিভ ব্লাড আসে, তাহলে তাই সে সেন্সিটাইজড হয় এবং সে প্রডিউস করে অ্যান্টিবডি এগেন্স্ট RH অ্যান্টিজেন। যেহেতু এটা একটা প্রডিউসড অ্যান্টিবডি বা এটা একটা অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে এবং সাবসিকুয়েন্ট যখন প্রেগনেন্সি হয়, ধরেন প্রথম প্রেগনেন্সিতে পজিটিভ ফিটাসের কারণে RH নেগেটিভ মাদারের মধ্যে ব্লাড এক্সচেঞ্জ হলো ডিউরিং ডেলিভারি, কিছুটা ব্লাড মাদারের সার্কুলেশনে চলে গেল অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ ডেলিভারি প্লাসেন্টা দিয়ে অপোজিট ডিরেকশনে, এটা মাদারকে সেন্সিটাইজ করে অ্যান্টিবডি প্রডিউস করে এবং ফার্দার যখন প্রেগনেন্সি হয় এটাও যদি RH পজিটিভ ফিটাস হয়, এই যে অ্যান্টিবডি সেগুলো নর্মালি প্লাসেন্টা দিয়ে পাস করতে পারে এবং সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে সেটার প্রগনোসিস খারাপ হয়। তাহলে এই RH ইনকম্প্যাটিবিলিটিটা আমরা কিভাবে কমাতে পারি, এটা যদি আমরা ফিটোম্যাটার্নাল ব্লাড মিক্সিংটাকে প্রিভেন্ট করতে পারি, উইচ ইজ লেস দেন 0.1 ml যদি করতে পারি, এটা অনেক নগণ্য একটা অ্যামাউন্ট, সেটা যদি হয় তাহলে RH ইনকম্প্যাটিবিলিটির চান্স কমে। দেন ম্যাটার্নাল ইমিউন রেসপন্সকে যদি আমরা শান্ট করে দিতে পারি তাহলে সেটা আমরা RH ইনকম্প্যাটিবিলিটির চান্স কমে ফেলবো, যেটা হচ্ছে আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন আমরা অ্যান্টি-RH অ্যান্টিবডি আমরা দিয়ে থাকি ইন কেস অফ প্রেগনেন্সি, ইন কেস অফ RH নেগেটিভ মাদার বিয়ারিং RH পজিটিভ বেবি। আরেকটা হচ্ছে যদি অ্যাসোসিয়েটেড, এটা একটু আলাদাভাবে মনে রাখবেন, যদি অ্যাসোসিয়েটেড এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে, এবিও ইনকম্প্যাটিবিলিটির অ্যাগ্রেসিভনেসটা বেশি হবে, যার ফলে RSS নেগেটিভ RH ইনকম্প্যাটিবিলিটিটা এটার যে ইফেক্টটা সেটা আর হবে না। দেন আমাদের যে জিনিসটা লাগবে, দ্যাট ইজ important factor is what are the different blood products that are transfused. So we know apart from the whole blood there are certain other substances that can be transfused. They are the packed RBC. From a 1 unit of blood, if we remove the plasma, then what are the presence of RBC, which is packed RBC, can be given. Then platelet concentrate onek shomoy deya hoye thake, platelet concentrate, and then we can give fresh frozen plasma. Fresh frozen plasma is যে RBC থেকে একটা ব্লাড থেকে যদি সেলুলার কম্পোনেন্টগুলো রিমুভ করে ফেলি তাহলে যেটা থাকবে সেটা প্লাজমা, এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিনগুলো থাকবে, ক্লটিং ফ্যাক্টরগুলো থাকবে, অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর থাকবে। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ক্রায়োপ্রিসিপিটেট, এবং ক্রায়োপ্রিসিপিটেটে থাকে ফ্যাক্টর নাম্বার 1, 8 and 1 Willebrand factor. Factor number 1, 8 and 1 Willebrand factor. Factor number 1, 8 and 1 Willebrand factor ক্রায়োপ্রিসিপিটেটে থাকে। তাহলে আমাদের কোশ্চেন ছিল ফ্যাক্টর 8 কোথায় কোথায় থাকে। তাহলে ফ্যাক্টর 8 হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে থাকবে, ক্রায়োপ্রিসিপিটেটে থাকবে এবং হোল ব্লাডে থাকবে। এখান থেকে দুইটা জিনিস আপনাদের একটু জানতে হবে যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা কোন কোন কন্ডিশন আমরা ইউজ করে থাকি এবং ক্রায়োপ্রিসিপিটেট আমরা কোন কোন কন্ডিশনে দিই। যেহেতু আমরা জানি ক্রায়োপ্রিসিপিটেট হচ্ছে ফ্যাক্টর 1, 8 অ্যান্ড হচ্ছে 1 Willebrand ফ্যাক্টর, তাহলে এটা আমরা 1 Willebrand ডিজিজে দিব। ফ্যাক্টর 8 যে ডিজিজ, দ্যাট ইজ হিমোফেলিয়াতে দিব, হাইপোফিব্রিনোজেনেমিয়াতে দিব, এবং ডিআইসি যেখানে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি হয়, আমরা জানি ডিআইসিতে সব ধরনের ক্লটিং ফ্যাক্টর ডিক্রিজ করে, বাট পার্টিকুলারলি 158 ডেফিসিয়েন্সি হয়, তাহলে 158 ডেফিসিয়েন্সির কারণে ক্রায়োপ্রিসিপিটেট এখানেও কাজ করবে। ক্রায়োপ্রিসিপিটেটের সব ইন্ডিকেশনই আর ইন্ডিকেশন ফর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, যেহেতু ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে এগুলো সবগুলোই থাকে। তবে এর বাহিরে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আরও অনেকগুলো কন্ডিশনে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা ইউজ করে থাকি, এবং সেগুলো হচ্ছে যেমন বার্ন,
ডিআইসি, যাদের অ্যান্টিথ্রম্বিন বা অ্যান্টিকোয়াগুলেন্ট ডেফিসিয়েন্সি যাদের হয় ন্যাচুরাল, তাদের ক্ষেত্রেও ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করে থাকি। ওয়ারফেরিনের রিভার্সালের জন্য ওয়ারফেরিন ইউজের পরেও আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে থাকি। তাহলে এই ইন্ডিকেশনের বক্স দুইটা আপনারা দেখবেন, এটা 2 স্টার টপিক। তাহলে এই কথাটা আমরা বলেছি। এরপরে হিমোফিলিয়াতে কি হবে? হিমোফিলিয়া আমরা জানি ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, এটাও আমরা প্রিভিয়াসলি আমাদের বোর্ডে ডিসকাস করেছি যে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হলে কোন কোন ফ্যাক্টরগুলো বাড়বে, কোন কোন টাইমিংগুলো বাড়বে। আচ্ছা, আমরা যেসব ব্লাড কম্পোনেন্টগুলো দেখলাম সেগুলোর ইন্ডিকেশন লাগবে, সেগুলোতে কি কি থাকে সেগুলো আপনারা লাগবে, আর এগুলো কত টেম্পারেচারে কতদিন স্টোর করা যায় সেটাও একটু লাগবে। তাহলে এই কোশ্চেনে দেখেন, এই কোশ্চেনটা ছিল হোয়াট আর দ্য স্টোরেজ টেম্পারেচার। তো এটা একটা ডেভিডসনের বক্স। আমরা বলছিলাম যে রেড সেল কনসেন্ট্রেট বা প্যাক সেল ভলিউম যেটা আমরা প্যাক সেল যেটা আমরা বলি, সেটা হচ্ছে আসলে 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে বা অ্যাভারেজ 4 ডিগ্রি সেলসিয়াসে অলমোস্ট 28 to 30 ডেজ ও 35 ডেজ পর্যন্ত স্টোর করা যায়। প্লেটলেট কনসেন্ট্রেট যেটা আমরা বলেছি সেটা 22 ডিগ্রি সেলসিয়াসে 5 দিন পর্যন্ত স্টোর করা যায়। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আর ক্রায়োপ্রেসিপিটেট এগুলো হচ্ছে -30 থেকে -8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করতে হয় এবং এটা স্টোর করা যায় অলমোস্ট 36 মান্থ পর্যন্ত। সো এই কোশ্চেনগুলো এখানে করা হয়েছে। তো রেড সেল কনসেন্ট্রেট এবং হোল ব্লাড এটা সেম 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। প্লেটলেট কনসেন্ট্রেট ইজ 22 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে গ্র্যানুলোসাইট কনসেন্ট্রেট, দ্যাট ইজ আরবিসির সাথে রিলেটেড হোল ব্লাডের মধ্যে যেসব কনস্ট্যান্ট বা সেল কনস্ট্যান্ট এগুলো সবগুলোই 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে, এক্সেপ্ট প্লেটলেটের হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা বলেছি -30 to -8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা যায়। এরপরও হচ্ছে আমরা প্রলং যদি স্টোরেজ করা হয় অফ দ্য ব্লাড, যদি প্রলং স্টোর করা হয় তাহলে কি কি চেঞ্জ ব্লাডে আসতে পারে। তাহলে স্টোরড ব্লাডে আমরা জানি কিছু কিছু ইলেকট্রোলাইট কমবে, কিছু কিছু ইলেকট্রোলাইট বাড়বে, পার্টিকুলারলি শুধু ক্যালসিয়ামটা কমে, দ্যাট ইজ হাইপোক্যালসেমিয়া হয়, এবং অ্যানারোবিক রেসপিরেশন হওয়ার জন্য আরবিসিগুলো থেকে ল্যাকটেট প্রডিউস হয় এবং ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, এবং আরবিসি ভেঙে আয়রনগুলো ব্লাডে চলে আসে, তাহলে আয়রন ওভারলোড হয়, অ্যান্ড আরবিসি থেকে ভেঙে পটাশিয়ামগুলো ফ্লুইডে চলে আসে, তাহলে হাইপারক্যালেমিয়া হয়, হাইপারনেট্রেমিয়া হয়, আয়রন ওভারলোড হয়, হাইপোক্যালসেমিয়া হয়। So this is a straightforward question where there is and as the RBC are metabolizing the use of the glucose, so glucose levelটা হচ্ছে কমে যায়, তাহলে গ্লুকোজ কমে যাবে, ল্যাকটেট বাড়বে, ক্যালসিয়াম কমবে, and all other electrolyte including acidosis হবে। এরপর ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন, হ্যাজার্ডস, ডিলেড কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন এগুলো আপনাদের একটু দেখতে হবে। তাহলে কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশনে আমরা এই লিস্টটা দেখছি যেখানে হচ্ছে হ্যাজার্ডস অফ অ্যাকিউট ট্রান্সফিউশন, দেন কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যাজ এ হোল, অ্যান্ড ফাইনালি হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এগুলো পরীক্ষায় আসে। তাহলে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে দেখেন ওই ইলেকট্রোলাইট চেঞ্জগুলো অলমোস্ট সেমই হয়, হাইপোক্যালসেমিয়া হয়, হাইপারক্যালেমিয়া হয়, হাইপোথার্মিয়া অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন হয়। ওয়াইল ইন অ্যাকিউট ট্রান্সফিউশনে নিউলি একটা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন অফ ইনফেকশন হতে পারে, ফেব্রাইল রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন, এগুলো সবগুলোই হতে পারে। যখন ওভারলোড হয়ে যায় তখন হার্ট ফেলিওরও ডেভেলপ করতে পারে, এবং মিসম্যাচ, মনে রাখবেন মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এই রেনাল ফেলিওর বা এই ধরনের জিনিসগুলো ডেভেলপ করতে পারে। এবং কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে দেখেন ডিআইসি, রেনাল ফেলিওর এগুলো আছে। তাহলে এগুলো সবগুলোই কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যাজ এ হোল, এগুলো সবগুলোই পড়তে পারে। ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ইন্ডিকেশন আমরা দেখেছি, পার্টিকুলারলি দেখেন হিমোফিলিয়াতে যেখানে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট থাকে, আর এই যে লিস্টটা আমরা দেখেছি এখানে টিটিপি, থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতো এটা ইন্ডিকেটেড। তাহলে হিমোফিলিয়া এবং থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে যদি কোয়াগুলোপ্যাথি হয় তাহলে সেগুলোতে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করা যায়। এরপর ইন ডিআইসিতে আমরা জানি কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি হয়,
পার্টিকুলারলি ফ্যাক্টর 158 ইউজড আপ হয় এবং প্লেটলেটগুলো ইউজড আপ হয়ে যায়, যার ফলে এখানে ডিআইসিতে এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে বোথ ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে ইনফেক্টেড হয় এবং যার ফলে কিছু কিছু জিনিস কমে, কিছু কিছু জিনিস বাড়ে। কি কমে? শুধু দুইটা জিনিস কমে, প্লেটলেট কাউন্ট কমে এবং ক্লটিং ফ্যাক্টর 158 এগুলো কমে, 158 এগুলো কমে। আর বাকি সব কিছু বাড়ে, লাইক বিটি, সিটি, পিটি, এপিটিটি, থ্রম্বিন টাইম, থ্রম্বোপ্লাস্টিন টাইম, ফিব্রিনোজেন, ডি ডাইমার, এফডিপি, এগুলো সবগুলোই বাড়ে। আর ক্লটিং ফ্যাক্টর 158 আর ফিব্রিনোজেন যেহেতু ক্লটিং ফ্যাক্টর 1, সেগুলা এই দুইটা জিনিসই শুধু কমে। কজেস অফ ডিআইসি ইম্পর্টেন্ট ইন কেস অফ এমএস ফ্যাকাল্টি, আপনাদের অবশ্যই প্রত্যেকটা কজ জানতে হবে, পার্টিকুলারলি লিভার ফেলিওর, সেপটিক অ্যাবর্শন, ম্যালিগন্যান্সি, তারপর হচ্ছে বার্ন, অবস্ট্রাকটিভ কমপ্লিকেশন, এগুলোতে ডিআইসি হতে পারে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, যেটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম, মাঝে মধ্যে আসে। টিউমার লাইসিস সিনড্রোমে হচ্ছে সেল ব্রেকডাউন অফ টিউমারের কারণে যে সব চেঞ্জগুলো হবে, তাহলে সেলের ভিতরের কম্পোনেন্টগুলো বাইরে চলে আসবে। আমরা জানি সেলের ভিতরে বেশি বেশি পটাশিয়াম থাকে, বেশি ফসফেট থাকে, এবং যে কোনো ধরনের সেল ব্রেকডাউন যখন বেশি হবে তখন নিউক্লিক অ্যাসিড ব্রেকডাউনের মেটাবলিজমের কারণে আলটিমেটলি ইউরিক অ্যাসিডও বেড়ে যাবে। তাহলে হাইপারকেলেমিয়া, হাইপার ইউরিসেমিয়া, হাইপারফসফেটেমিয়া হবে। আর অন দ্য আদার হ্যান্ড এলডিএইচ বাড়বে। আমরা বলেছি, বারবার বলছি, যখন সেল ব্রেকডাউন, সেল টার্নওভার বাড়বে, এলডিএইচ বাড়বে, তবে শুধু একটা জিনিস কমবে, দ্যাট ইজ হাইপোক্যালসেমিয়া হবে। তো এই কোশ্চেনটা আসতে পারে, এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে দিয়েছি। ফাইনালি হাইপোস্প্লিনিজমের একটা পেশেন্টের, হাইপোস্প্লিনিজমের পেশেন্ট, আপনারা স্প্লিনোমেগালি, স্প্লিনেক্টমির ইন্ডিকেশন, স্প্লিনোমেগালির কজ, হাইপারস্প্লিনিজমের কজটা দেখে নিতে পারেন। হাইপোস্প্লিনিজমের পেশেন্টের আমরা তিনটা পার্টিকুলার ভ্যাকসিনেশন আমরা বলি, যে তিনটা অর্গানিজমের ইনফেকশন খুব কমন, দ্যাট ইজ মেনিনজাইটিস ডিউ টু মেনিঙ্গোকক্কাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ইনফেকশন এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ইনফেকশনও বেশি হয়। সেজন্য এই তিন ধরনের ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। তাহলে হাইপারস্প্লিনিজম, হোয়াট ইজ হাইপারস্প্লিনিজম? Hypersplenism is presence of anemia, leukemia and thrombocytopenia, and correction of this anemia, leukopenia and thrombocytopenia after splenectomy is known as hypersplenism. Massive splenomegaly কজগুলো মনে রাখবেন, যেগুলো লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোফাইব্রোসিস, ম্যালেরিয়া, কালাজার, এগুলোতে ম্যাসিভ স্প্লিনোমেগালি হয়। ভ্যাকসিন রেকমেন্ডেড, এই তিনটা ভ্যাকসিনের কথা আমরা বলেছি, নিউমোকক্কাস, হিমোফিলাস অ্যান্ড মেনিনজোকক্কাল ডিজিজ, and indication of splenectomy আর splenic rupture, massive splenomegaly যদি থাকে, মাইলোফাইব্রোসিসের ক্ষেত্রে বা হেরিডিটারি কোনো কজে যদি স্প্লিনোমেগালি হয়, সেগুলোতে স্প্লিনেক্টমি করা যেতে পারে। So this is the final thing. তো ব্লাড ফিজিওলজি ইজ আ ভেরি লার্জ টপিক। আমরা মূলত অনেকটা ইম্পর্টেন্ট টপিকসগুলো এখানে টাচ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আপনাদের কি কি জিনিস পড়তে হবে। এর বাইরেও আমাদের সাজেশন ফলো করে আর কোনো টপিকস যদি আমরা স্কিপ করে থাকি, সেটা আপনারা কভার করে নেবেন। তো আবারও কোনো একটা ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, এই আশা ব্যক্ত করি আমরা শেষ করছি। ধন্যবাদ।